আজকে আমরা ডিনামিক্সের সব থেকে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সব থেকে এটা ইজি চ্যাপ্টার, বিশেষ করে মোশনের ক্ষেত্রে, এখানেও মোশন থাকবে এবং ফোর্সের ক্ষেত্রে যে ফোর্স দিয়ে যে মোশন হবে তার সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সেন্টার অরবিট। এই চ্যাপ্টারটা একটু বড়। এই চ্যাপ্টারটা করা মানে এখান থেকে একটা না একটা কোশ্চিন গ্যারেন্টি আসবে, আসবেই। বরঞ্চ এখান থেকে একটা বড় কোশ্চিন, একটা ছোট কোশ্চিন আসতে পারে, কারণ এই জায়গাটা হচ্ছে সবার ফেভারিট এবং এখান থেকে কিন্তু কোশ্চিন আসবেই। এবং এই কোশ্চিনগুলো কিন্তু একই স্টাইলের এবং এই চ্যাপ্টারটা হচ্ছে ইজিয়েস্ট চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো একই ধাঁচের। কখনো হয়তো সেখানে সার্কেল হবে, কখনো হয়তো ইলিপস হবে, কখনো হয়তো প্যারাবোলা হবে, কখনো হয়তো অন্য কোনো কিছু হবে, কিন্তু ধাঁচটা একই। এবার কি বলেছে সেটা বলি। সেন্ট্রাল অরবিট, এই নামটা পরে আসছি, সবার আগে এই সেন্ট্রাল অরবিট, এই যে সেন্ট্রাল অরবিট, এই চ্যাপ্টারটার নামকরণ কেন জানো? বলছি এই চ্যাপ্টারটা যে সেন্ট্রাল অরবিট বলা হয় তার কারণ হচ্ছে এখানে একটা সেন্ট্রাল ফোর্স লাগে। কি লাগে? একটা সেন্ট্রাল ফোর্স। তাহলে সবার আগে আমি সেন্ট্রাল অরবিটে আসবো, তার আগে সেন্ট্রাল ফোর্স এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কেউ জানো সেন্ট্রাল ফোর্স কাকে বলে? যেহেতু তোমাদের কলেজ টলেজে বা অন্য জায়গায় হয়ে গেছে, অনেকে হয়তো জানতেও পারো যে সেন্ট্রাল ফোর্স কাকে বলে। কারণ জানা আছে সেন্ট্রাল ফোর্স মানে? নাম শুনেই বোঝা যাচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রাল জিনিসটা কোথা থেকে হয়? সেন্ট্রাল জিনিসটা কোথা থেকে হয়? আচ্ছা, এখানে কিন্তু আমরা সবসময় পোলারের ক্ষেত্রেই পড়বো। পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমাদের কি থাকে? একটা ফিক্সড পয়েন্ট থাকে, যেটাকে আমরা পোল বলি। পরবর্তীকালে আমরা অনেক সময় পোলটাকে অরিজিন হিসাবে ট্রিট করি। তাহলে ওটাকেই যদি আমি সেন্টার ধরি, বুঝতে পারা গেছে? দেখবে ওয়ান ডাইমেনশন মোশনের ক্ষেত্রে বা মোশন ইন স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সেন্টার ধরছিলাম, সেই সেন্টারটা চেঞ্জ হতে পারে অনেক জায়গাতে, কিন্তু একটা সেন্টার থাকছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটা পোলার কোঅর্ডিনেট যখন কনসিডার করছি, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে একটা পোল থাকে, যেটাকে আমরা অরিজিন ধরি, বা এখানে আমরা সেটাকে সেন্টার ধরবো। এটাই হচ্ছে মূলবিন্দু। আর একটা ইনিশিয়াল লাইন বা একটা ফিক্সড লাইন থাকে, যেটা সেন্টার বা পোল দিয়ে বা অরিজিন দিয়ে পাস করে। এখানে পোল মানে আমি অরিজিন, অরিজিন মানে এখানে সেন্টার, এখানে একই জিনিস ধরছি। হ্যাঁ, পোল মানে কিন্তু অন্য জায়গায় অরিজিন আর পোল আলাদাও হতে পারে, কিন্তু এই জায়গাতে আমি অরিজিন আর পোলটাকে মোটামুটি একই ধরছি, বা অরিজিন, পোল আর সেন্টারটাকে একই ধরছি। তাহলে একটা সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স কি বলছে? যে কোনো একটা ফোর্স, যে কোনো একটা ফোর্স, সেটাকে ইজ কল্ড, হ্যাঁ, সেই ফোর্সটাকে বলা হবে একটা সেন্ট্রাল ফোর্স। যে কোনো একটা ফোর্স, তাকে আমরা সেন্ট্রাল ফোর্স বলবো। কখন সেন্ট্রাল ফোর্স বলবো? ওয়েন, যখন ইট ইজ অলওয়েজ, ভালো করে বুঝতে হবে, ইট ইজ অলওয়েজ, সব সময়, ঠিক আছে, ডিরেক্টেড। এই ফোর্সটা কোন দিকে থাকবে? তার ডিরেকশন বলছে এইটা সব সময় ডিরেক্টেড হবে টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট মানে এখানে কোন পয়েন্টটাকে বোঝাতে চাইছে, কেউ বলতে পারবে? এখানে ফিক্সড পয়েন্ট মানে কোনটাকে বোঝাতে চাইছে? ফিক্সড পয়েন্ট মানে এখানে পোলটাকে আমরা নর্মালি বোঝাচ্ছি, পোল বা সেন্টার, ওটাকে বোঝাচ্ছি। তাহলে এনি ফোর্স ইজ কল্ড এ সেন্ট্রাল ফোর্স। যে কোনো ফোর্সকে একটা সেন্ট্রাল ফোর্স কখন বলা হবে? যখন বলছি ইট ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড ইটস ম্যাগনিটিউড। তাহলে ডিরেকশনটা বোঝা গেছে, ডিরেকশন হচ্ছে ফিক্সড পয়েন্টের দিকে, ডিরেকশন হচ্ছে ফিক্সড পয়েন্টের দিকে। আর এর ম্যাগনিটিউডটা বলছে ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে? অন দ্য ডিস্টেন্স। কোন ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে? আর, আর মানে বোঝা গেছে। আর কে বলতে পারে? আর কাকে বলি আমরা? পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আর মানে রেডিয়াস রেডিয়াস ভেক্টর। ভেক্টর। একদম, তাহলে এই রেডিয়াস ভেক্টরটা হচ্ছে আর। তাহলে ইট ইজ ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট বলছে? তার ম্যাগনিটিউডটা ডিপেন্ড করছে অন দ্য ডিস্টেন্স আর, আর এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, অফ দ্য পার্টিকল, কোনো একটা পার্টিকল ফ্রম এ ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্ট থেকে যত দূরে আছে সেই দূরত্বটাকে যদি আমি আর ধরি, সেই আর এর উপর ডিপেন্ড করছে। বোঝা গেছে? আচ্ছা, এইবার বলছে এই যে ফিক্সড পয়েন্ট, যে ফিক্সড পয়েন্টটা থেকে দূরত্ব মাপবো, যেই ফিক্সড পয়েন্টটা থেকে আমরা দূরত্ব মাপবো বা ডিস্টেন্স মাপবো, বা যেই ফিক্সড পয়েন্টটার দিকে সেন্ট্রাল ফোর্সটা ডিরেক্ট করছে, সেই ফিক্সড পয়েন্টটাকে কি বলা হয় জানো? ইজ কল্ড, কে বলতে পারে? বলো, ফোর্সের সেন্টার। এই তো অনেকবার বলেছি এই সমস্ত জিনিস, স্ট্রেট লাইনের ক্ষেত্রেও বলেছি, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও বলেছি। দেখবে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এরকম ফিক্সড পয়েন্ট থাকে কিনা। এবার কি করে সব সময়?
যদি আমি এখান থেকে কাউকে ছেড়ে দিই তাহলে দেখো এই ফিক্সড পয়েন্টের দিকে সবসময় কি করবে, মোশনটা কাজ করবে, তারপরে আবার এখান থেকে দূরে চলে যাবে, আবার এর দিকে কাজ করবে, আবার এখান থেকে দূরে। তাহলে একটা ফিক্সড পয়েন্ট থাকে, সেই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলি সেন্টার অফ মোশন। ওটাই হচ্ছে মোশনের সেন্টার। তাহলে এই ক্ষেত্রেও বলছে এই যে ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হবে সেন্টার অফ ফোর্স। এখানে মোশনের সেন্টার না বলে ফোর্সের সেন্টার। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকবে, সোজা কথা, ও, আর এটা একটা ফিক্সড লাইন ও এক্স। এইবার বলছে একটা সেন্টার, মানে একটা সেন্ট্রাল ফোর্স কাজ করে। সেন্ট্রাল ফোর্স কাজ করে মানে ধরো কেউ একটা 2 ডাইমেনশনে ঘুরছে, যে কেউ ঘুরতে পারে, যে কেউ যেতে পারে, ধরো এরকম ভাবে যাচ্ছে। এটা তার হচ্ছে পথটা বা পাথটা, যেই পাথ বরাবর, যে প্লেন অফ কার্ভ বরাবর, যে কার্ভ বরাবর কোনো একটা পার্টিকেল ধরে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে, এটা ধরো একটা পয়েন্ট পি। এই পি পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিলাম আর কমা থিটা, বোঝা গেছে? তাহলে কে বলতে পারে ও পি কত হয়? আর আচ্ছা, আর তাহলে পার্টিকেলটা ধরে নিচ্ছি, পার্টিকেল যার একটা মাস টাস কিছু একটা আছে, এম বা কিছু একটা মাস আছে, সেটা পি পয়েন্টে আছে। তাহলে পি পয়েন্টে যদি থাকে, তাহলে এখান থেকে যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সটা বলছে সব সময় কি করে বলো, কার দিকে কাজ করে? টুয়ার্ডস ও, কোন দিকে? ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট। তাহলে আমি যদি সেন্ট্রাল ফোর্সটাকে এফ ধরি, তাহলে এফটা কাজ করবে টুয়ার্ডস ও এর দিকে। আর এই সেন্ট্রাল ফোর্স যেটা আছে তার ম্যাগনিটিউডটা, যদি আমি তার মডটা নিই, দিক যা ইচ্ছা হতে পারে, দিক মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তার ম্যাগনিটিউডটা কার সঙ্গে, হ্যাঁ, কার উপর ডিপেন্ড করছে? আর এর উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড করা মানে সে আর এর স্কোয়ার হতে পারে, আর এর কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু আর এর উপর ডিপেন্ড করছে। মানে আর এর উপর ডিপেন্ড করা মানে যে আর এর সঙ্গে সমানুপাতিক সেটা না, সেটা আর এর উপর ডিপেন্ড করছে, মানে আর এর উপর তার ম্যাগনিটিউডটা ডিপেন্ড করছে। মানে এফটা টোটালি আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, বোঝা গেছে? তো আমি যদি বলো স্যার সেন্ট্রাল ফোর্সের একটা উদাহরণ দিন না। সূর্য। হুম। সূর্য দেখবে একটা জায়গায় একটা কক্ষপথের সেন্টারে থাকে, তার চারপাশে দেখবে পৃথিবী বা বিভিন্ন গ্রহগুলো ঘুরছে কিনা, পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, তাই তো, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে এখন বলা হয় না, ওটাকে ডার্ক ইয়ে বলা হয়, সেই জন্য বাদ দাও। কিন্তু এই যে মানে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে, এই সূর্যটা কি করছে জানো? বলছে ধরো এখানে একটা, তুমি একটা কক্ষপথ তৈরি করলে, কক্ষপথটা যা ইচ্ছে হতে পারে, ধরো এরকম একটা কক্ষপথ আছে, সেই কক্ষপথের সেন্টারে কে আছে? সেন্টারে বলছে সান, সূর্য। আর সেন্টারে বলছে সান আছে, সূর্য, একদম সেন্টারে সূর্য আছে, বোঝা গেছে? একদম সেন্টারে সান। তো এইবার এই যে সেন্টারে যে সূর্য আছে, এবার যে কোনো একটা গ্রহ বা যা ইচ্ছে তুমি যদি এখান থেকে নাও, ধরো এখানে আছে, তাহলে এইখানে ধরো তার পজিশন, এটা ধরো একটা মাস হিসাবে ধরছি বা পার্টিকেল হিসেবে ধরছি, তার পজিশন যদি আমরা পি ধরে নিই কোনো একটা সময়, তাহলে কে বলতে পারে এখানে সেন্টার অফ ফোর্স কি বরাবর কাজ করে? কার দিকে কাজ করে সেন্টার অফ ফোর্স? এই যে, এটা হচ্ছে সেন্টার অফ ফোর্স। বুঝতে পেরেছো? এটা ফিক্সড পয়েন্ট, সূর্যটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এখানে একটা পার্টিকেল, তাহলে এখানে হচ্ছে সেন্টার অফ ফোর্স, সবসময় সেন্টার বরাবর। না, এর আগে কি হতো বলতো, ফোর্স যে কোনো উপায়ে কাজ করতে পারতো, এই দিকে, এই দিকে, ওই দিকে, যেদিকে খুশি। এইবার বলছে না, ফোর্স সবসময় এই যে সেন্টারটা, কক্ষপথের যে সেন্টার, সে কক্ষপথ সার্কেল হবে তার কোনো মানে নেই, এই যে তার সেন্টার, সেই সেন্টার বরাবর, তার মানে ডিরেকশনটা হচ্ছে পি থেকে ও এর দিকে, ওপি না, পি থেকে ও এর দিকে ডিরেকশন। আর বলছে তার ম্যাগনিটিউড, যে ফোর্সটা বাড়ছে না কমছে, কত বেশি হচ্ছে না হচ্ছে, তার ম্যাগনিটিউডটা কার উপর ডিপেন্ড করছে? এই ডিস্টেন্সটার উপর, ও থেকে পি এর যে ডিস্টেন্স তার উপর ডিপেন্ড করছে। এবার কিরকম ভাবে ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে সেটা আসছি। এই সেন্ট্রাল ফোর্স, এই সেন্ট্রাল ফোর্স দিয়েই আমরা কি পাবো? সেন্ট্রাল অরবিট। বলছে কি করে পাবো? বলছে সেন্ট্রাল ফোর্স, আমি একটু লিখে দিই তারপরে বিষয়টা বলছি, সেখান থেকেই আমরা সেন্ট্রাল অরবিট, পরিষ্কার কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স দ্বারা, এই যে সেন্ট্রাল ফোর্স যে থাকবে তার দ্বারা কোনো একটা পার্টিকেল যে পথে ঘুরবে, যে পাথটাতে ঘুরবে, যে কার্ভটা বরাবর ঘুরবে, সেই কার্ভটা বা পাথটাকে আমরা সেন্ট্রাল অরবিট বলছি। কেন বলছি? বলছি অরবিট মানে কক্ষপথ, এটা একটা পাথ। সেই পাথটা কেন পাচ্ছি, বা এই পাথটা বা পার্টিকেলটা ঘুরছে কেন? একটা সেন্ট্রাল ফোর্সের দ্বারা ঘুরছে, সেই পাথটাকেই আমরা বলবো সেন্ট্রাল অরবিট, বাংলা ভাষায় একদম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সেন্ট্রাল অরবিটের যদি আমি ডেফিনেশনটা লেখাই, তাহলে সেন্ট্রাল অরবিটের ডেফিনেশন হচ্ছে দ্য পাথ, কোন পাথটা? কোন পাথটা? যেই পাথটা হচ্ছে
কি আছে বলো? ডিসক্রাইবড, যেই পাথটা হচ্ছে ডেসক্রাইবড বাই এ পার্টিকেল, একটা পার্টিকেল যেই পাথ বরাবর ঘুরবে সেই পাথটাকেই আমরা সেন্ট্রাল অরবিট বলবো, কিন্তু সেই পাথটা কোন ফোর্স দ্বারা তৈরি হচ্ছে, মানে কেউ যে ঘুরছে সেই জন্য তো একটা ফোর্স লাগে, তাই না? দ্য পাথ ডেসক্রাইব বাই এ পার্টিকেল মুভিং ইন এ প্লেন, কোনো একটা প্লেনে ধরো কেউ ঘুরছে, ঠিক আছে, মুভ করছে, মুভ করতে করতে যে কক্ষপথ বা যে পাথটা যে তৈরি করছে, সেই পাথটা কি দ্বারা তৈরি করছে? আন্ডার কোন ফোর্স দ্বারা, কে বলতে পারে? সেন্ট্রাল ফোর্স। তাহলে সেন্ট্রাল ফোর্স দ্বারা যে পাথটা পাচ্ছি, সেই পাথটাকে কি বলা হয়? ইজ কল্ড সেন্ট্রাল অরবিট। তার মানে সেন্ট্রাল অরবিট আর কিছুই না, সেন্ট্রাল অরবিট মানে পাথ। কিসের পাথ? কোনো একটা পার্টিকেল যেই বরাবর মুভ করছে। কিভাবে মুভ করছে? বলছে একটা সেন্ট্রাল ফোর্স কাজ করবে, সেই সেন্ট্রাল ফোর্সের জন্য সেটা মুভ করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেন্ট্রাল অরবিট। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার না পরিষ্কার না বিষয়টা? আচ্ছা, তাহলে এইবার কতগুলো জিনিস আমি লিখবো আর কতগুলো ছবি আঁকবো। তাহলে একটা উদাহরণ দিয়ে দিলাম, এরকম প্রচুর উদাহরণ আছে। মাঝখানে কেউ একটা আছে, সে টানছে, চারদিকে হয়তো ঘুরছে, তাহলে পাথ। এই পাথ কিন্তু বলা খুব মুশকিল কিরকম হবে। পাথ সার্কুলার হতে পারে, পাথ প্যারাবোলিক হতে পারে, পাথ ইলিপ্টিক হতে পারে, পাথ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে এই পাথের উপরেই ডিপেন্ড করে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা গোটাটা করব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা একটু লেখালেখি করে নিই। লেট আস কনসিডার। হ্যাঁ, এই লেখালেখিটা কিন্তু। আচ্ছা, তোমরা কি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ভালো করে পড়া আছে গো তোমাদের? ট্যানজেন্ট নর্মাল এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো? ট্যানজেন্ট নর্মাল, পেডাল ইকুয়েশন, এগুলো পড়েছো ভালো করে ফার্স্ট সেমিস্টারে যে ছিল তোমাদের? হুম, জানো এগুলো? পেডাল ইকুয়েশন জানো? পেডাল ইকুয়েশন কাকে বলে? জাস্ট জিজ্ঞেস করছি, জানি কিনা আমি। জানো? জানো? হ্যাঁ, পেডাল ইকুয়েশন মানে জানো? পোলার না পেডাল, জানো কেউ? অ্যান ইকুয়েশন হুইচ ইনভলভস, কারা কারা ইনভলভ থাকে? যেমন পোলার ইকুয়েশন, কে পোলার ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যেখানে আর আর থিটা ইনভলভ থাকে, তাই না? পোলার ইকুয়েশনে আর আর থিটা। পেডাল ইকুয়েশনে কেউ জানো? জানা উচিত এটা। কে কে থাকে বলো? কেউ জানো না? এনিওয়ান? পেডাল ইকুয়েশন ফার্স্ট সেমিস্টারে ছিল তো তোমাদের, তোমরা এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারের জিনিস একটু তো মনে রাখা উচিত। পেডাল ইকুয়েশন কাদের মধ্যে বলো? পি আর বিশ্বজিৎ, পেডাল ইকুয়েশন কাদের মধ্যে? জয়িতা, পেডাল ইকুয়েশন কাদের মধ্যে? আর পি আর আর। তো তুমি যে বললে স্যার ডিনামিক্সে আমরা কোশ্চিন পেয়ে গেছি, সাজেশন দিয়েছে সেন্ট্রাল অরবিট থেকে, এই সেন্ট্রাল অরবিট থেকে কোশ্চিন এসেছে আজকে 3 নম্বর, সেটা পারলাম স্যার। তো তাহলে সেন্ট্রাল অরবিটে যখন কোশ্চিন করেছে তখন স্যার বলেনি যে পি আর আর কি? আজকেই তো পরীক্ষা দিলে, এটা তো এরকম না স্যার ভুলে গেছি বা আগে পড়েছি, এরকম তো হতে পারে না, কারণ আজকেই তো একদম মানে কি বলবো যে একদম তাজা টাটকা। তো টাটকা জিনিসকে এভাবে ভুলতে পারে? পেডাল ইকুয়েশনে যে পি আর আর এর মধ্যে সম্পর্ক, পি কি, হোয়াট ইজ পি? আমাকে এখন এগুলো বলেই দিতে হবে আবার সবকিছু? তাহলে সর্বনাশ করেছে আজকে, সময় সময় লাগবে তাহলে। আমি যদি এখন পি বলি, পি কি এগুলো জানো? পি ইকুয়াল টু আর সাইন ফাই, এগুলো জানো? জানো না না এগুলো? সর্বনাশ করেছে। ফাই কি? পি, হ্যাঁ জানো কি জানো না আমাকে বলতে হবে, না হলে আমি করাবো। আমি তোমাদেরকে চুপ থাকার জন্য বলছি না, বা আমি কোনো রাগে বলছি না। না জানলে না জানতে পারো, কিন্তু আমাকে করাতে হবে তাহলে। জানো? ইয়েস অর নো? নো স্যার। হ্যাঁ, দীপকে দেখো, জোরে করে নো স্যার। না বলার ক্ষেত্রে দীপ একদম সবার আগে। আর কে নো বলছে? কেউ তাহলে জানো না? ইয়েস স্যার কে বলছে? হ্যাঁ দীপ, কি করে তাহলে ফার্স্ট সেমিস্টার পাস করে গেলে? তোমাদের পরিস্থিতি না খুব খারাপ, সত্যি বলছি। সেকেন্ড ইয়ারে উঠে গেছো, কদিন পর থার্ড ইয়ারে উঠে যাবে। পেডাল ইকুয়েশন জানো না? পেডাল ইকুয়েশন, পোলার ইকুয়েশন, এগুলো না জানলে হয়? এই ধরনের ট্যানজেন্ট নর্মাল এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হতো, বোকার মতো কাজ করেছে। এগুলো সব লাগবে ডিনামিক্স, এমনি এমনি ওগুলো পড়িয়েছি দেখি ফার্স্ট সেমিস্টারে যা পড়িয়েছিল। আমি তো পড়াইনি, যাই হোক ফার্স্ট সেমিস্টারে যা যা পড়িয়েছিল তো কোন স্যারের কাছে পড়তে, তোমরা এগুলো পড়া উচিত ছিল। স্যার এই তখন বুঝতে পারিনি ওগুলো। হ্যাট বোকা, এগুলো বুঝতে পারিনি তাহলে বলবে তো না আমাকে যে তখন স্যার বুঝতে পারিনি। আমার দুনিয়ার ভিডিও ফিডিও সব বসে আছে, ওগুলোর জন্য দেওয়া আছে। আমার ইউটিউব থেকে একটু সার্চ মেরে দেখো যে স্যারের উপর কোনো একটা পেটাল ইকুয়েশনের বা কিছু আছে কিনা, ট্যানজেন্ট নর্মাল। সেই ট্যানজেন্ট নর্মালের মধ্যে থেকে রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল ফাই, সেই ফাইয়ের সম্পর্ক সাই, ট্যানজেন্ট যে অ্যাঙ্গেল করে থিটা, পোলারের অ্যাঙ্গেল, এগুলো সব না জানলে হবে? সময় নষ্ট হবে আজকে, বুঝে গেছি। যাই হোক, লেট আস কনসিডার দ্য মোশন অফ এ পার্টিকেল, ওগুলো না বললে তো আমি তাহলে মুখস্থ করে নিতে হবে যে হয়। এবার হয় মুখস্থ করা তো জানো যে সুদীপ স্যার হয় মুখস্থ করাই এর পক্ষপাতী না। আমি আমার ছাত্রকে হয় বললে আমার ভালো লাগে না। ছাত্রছাত্রী যতক্ষণ না অবধি একদম বুঝবে ততক্ষণ আমি ছাড়তে পারবো না। তাহলে লেট আস কনসিডার দ্য মোশন অফ এ পার্টিকেল।
লেট আস কনসিডার দ্য মোশন অফ এ পার্টিকেল বিং অ্যাক্টেড। হ্যাঁ, একটা মোশন অফ এ পার্টিকেল, একটা পার্টিকেলের মোশন বিং অ্যাক্টেড। হ্যাঁ, মোশনটা কিভাবে চলছে বা মোশনটা কার জন্য পাচ্ছি? বাই এ ফোর্স, একটা ফোর্স দ্বারা। ক্লিয়ার? হুইচ অলওয়েজ, যে ফোর্সটা কি ডিরেক্টেড, কার দিকে ডিরেক্ট করবে? ফোর্স মানে এখানে সেন্ট্রাল ফোর্স, কিন্তু গোটা চ্যাপ্টারে কিন্তু ফোর্স মানে সেন্ট্রাল ফোর্স, যদি না অন্য কিছু বলে। আদারওয়াইজ এটা সবসময় মনে রাখবে, হেয়ার দ্য ফোর্স ইজ অলওয়েজ সেন্ট্রাল ফোর্স অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস কার দিকে? এ ফিক্সড পয়েন্ট। পরবর্তীকালে আমরা ফিক্সড পয়েন্টটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে পোল ধরে নিই, অরিজিন ধরে নিই, তাহলে সুবিধা হয়। আচ্ছা, ইন দ্য প্লেন, তাহলে এরকম একটা পার্টিকেলের কিন্তু মুভ করছে, তার মোশন হচ্ছে, একটা পার্টিকেলের মোশন হচ্ছে, কেন মোশন হচ্ছে? সেন্ট্রাল ফোর্সের জন্য। ওকে, আচ্ছা, লেট ও এক্স, এই ছবিটা চলবে, এই ছবিটা দিয়ে চলবে, আমি যদি এই ছবিটা কি করার অসুবিধা হচ্ছে এই ছবিটা দিয়ে? আচ্ছা, লেট ও এক্স, হ্যাঁ, ও এক্স, ঠিক আছে। দেখো, লেখাটা ভালো করে, এই চ্যাপ্টারটা বুঝে নাও, এখান থেকে কোশ্চিন আসবে এবং খুব সহজ চ্যাপ্টার এটা, এবং এর অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। লেট ও এক্স বি এ ফিক্সড লাইন থ্রু দ্য ফিক্সড পয়েন্ট, তাহলে বুঝতে পারছো ফিক্সড পয়েন্ট আর ফিক্সড লাইন মানে কাকে ধরছে? তাহলে ফিক্সড পয়েন্ট মানে এখানে আমরা পোলকে ধরছি, আর ফিক্সড লাইন মানে ও এক্স ধরছি। ক্লিয়ার? আচ্ছা, আমি না কার্ভটাকে একটু, মানে কার্ভটা যা ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে আমাকে ট্যানজেন্ট আঁকতে হবে, তো তো সেই ট্যানজেন্টটা আমি যখনই এখানে আঁকলে হবে। আহ, হ্যাঁ ঠিক আছে, এই চলো ট্যানজেন্ট ভালোই হলো, ঠিক আছে, এখানে ট্যানজেন্ট আঁকবো আমি, হ্যাঁ। তাহলে ট্যানজেন্টটা ভালোই হয়েছে, ঠিক আছে। আচ্ছা হলো। আচ্ছা, পি লেট পি, ঠিক আছে, এই যে পি পি যা ছবি এঁকেছি, ছবিটা দেখো, এই ছবিটা না, এটা কিন্তু একটা বোঝাচ্ছি, এটা সূর্য পৃথিবী, এটা একটা উদাহরণ দিলাম, কিন্তু ছবি হচ্ছে মেন এইটা, হ্যাঁ। তাহলে লেট পি বি দ্য পজিশন, একই জিনিস চলছে, পি বি দ্য পজিশন অফ দ্য মুভিং পার্টিকেল, অফ দ্য মুভিং পার্টিকেল, পিটা হচ্ছে একটা পজিশন অফ দ্য মুভিং পার্টিকেল অ্যাট এ টাইম টি, অ্যাট এ টাইম টি, যে কোনো একটা সময় টিতে। এই যে ধরো এই জায়গা থেকে আস্তে 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 পার্টিকেলটা মুভ করতে করতে টি সময় এই জায়গায় পৌঁছালো। বোঝা গেছে? আচ্ছা, উইথ আমরা বললাম একটু আগেই, ও অ্যাস পোল, ওটাকে সবসময় যে ফিক্স পয়েন্টটা সেটাকে পোল ধরবো, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে, না হলে কিন্তু ক্যালকুলেশন মারাত্মক কঠিন হয়ে যাবে। তাহলে ও অ্যাস পোল অ্যান্ড ও এক্স, এবং ফিক্সড লাইনটাকে আমরা ইনিশিয়াল লাইন ধরবো, অ্যান্ড ও এক্স অ্যাজ ইনিশিয়াল লাইন, তাহলে ওটাকে আমরা পোল ধরবো, ফিক্সড পয়েন্টটাকে পোল ধরবো, আর ও এক্সটাকে আমরা ইনিশিয়াল লাইন ধরবো। লেট, তাহলে ধরে নিচ্ছি আর কমা থিটা, ঠিক আছে, বি দা কোঅর্ডিনেটস অফ পি, পি এর কোঅর্ডিনেটস হচ্ছে আর কমা থিটা, যা ছবি এঁকেছি তাই ইংলিশে লিখছি, আর কোনো কিছু করছি না, ঠিক আছে। দ্য সেন্ট্রাল ফোর্স, এই যে সেন্ট্রাল ফোর্স, এই যে এফ তীর চিহ্নটা দেখে নাও কি করেছি। তাহলে এই যে সেন্ট্রাল ফোর্স, যেই সেন্ট্রাল ফোর্সটা সেন্টার বরাবর, অন্য কোনো দিকে হবে না, সেন্টার বরাবর যে সেন্ট্রাল ফোর্স, সেটা কার উপর কাজ করছে? বলছে পার্টিকেলের উপর কাজ করছে, অ্যাক্টিং অন দ্য পার্টিকেল। এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে, কেন ঘোরে? একটা ফোর্স তো কাজ করে, সূর্য তো পৃথিবীকে ধরে রাখছে, সেই জন্য তো চারদিকে ঘুরছে। তাহলে এরকম একটা সেন্ট্রাল ফোর্স কি করছে? অ্যাক্টিং, কার উপর অ্যাক্টিং করছে? অন দ্য পার্টিকেল। কোন পার্টিকেলের উপর অ্যাক্টিং করছে? ওই পি পার্টিকেল। তার মাস কি? কিছু একটা ধরে নিলে হয়। আচ্ছা, এখানে বলছে অন দ্য পার্টিকেল পি, বা পার্টিকেল পি না, পার্টিকেলের পজিশন পি, পার্টিকেলটা এমনি ধরলাম, ইজ, সেই ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি এফ, আর মাস কি নিচ্ছে? পার ইউনিট মাস, পার ইউনিট মাস, মানে মাস হচ্ছে ওয়ান এখানে, হ্যাঁ। মানে নর্মালি কি হয়, এম এফ হয়, তো এখানে মাসটাকে আমরা ধরে নিচ্ছি ওয়ান। তার মানে ক্যালকুলেশনের সুবিধা হবে, আর কিছুই না। এবার তুমি যদি বলো না স্যার পার ইউনিট না ধরো অন্য কিছু ধরবো, দাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এই যে এফটা ফোর্সটা, সেটা অ্যাক্টিং কি করছে বলো? সেটা অ্যাক্টিং কি করছে অ্যালং, ও কি বরাবর অ্যাক্টিং করছে? রেডিয়াল না ক্রস রেডিয়াল? এবার চলে আসছে আসল জায়গায়। রেডিয়াল বরাবর। এই যে অঙ্কিত কিন্তু বুঝে গেছে, অঙ্কিত খুব ভালো বুঝেছে রেডিয়াল ক্রস রেডিয়াল, বাকিরা বুঝেছে কিনা আমি জানি না, কিন্তু ও যেহেতু রেসপন্স করছে কদিন ধরে এবং বুঝতে পারছি যে ও রেডিয়াল আর ক্রস রেডিয়াল বিষয়টা বুঝে গেছে, ও পরিষ্কার বুঝে গেছে যে স্যার এটা রেডিয়াল হবে, যে দেখুন। আর ক্রস রেডিয়াল কোনটা হয় অঙ্কিত? রেডিয়ালের সঙ্গে হচ্ছে যেটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল, 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল নাইনটি, করে। তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি এখানে ফোর্স কি বরাবর কাজ করছে? টুয়ার্ডস
ফিক্সড পয়েন্ট, তাহলে বোঝাই গেছে এই বরাবর কাজ করছে মানে এটাকে বলে রেডিয়াল ভেলোসিটি। তাহলে এখানে কিন্তু ফোর্স হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, এখান থেকেই কিন্তু এখন ইকুয়েশন অফ মোশনে চলে আসবে আমি হট করে। তাহলে অ্যালং, ঠিক আছে, আমি কিন্তু ঘুরে ফিরে জিনিস সেম। দেখো কোথাও ফোর্স এই দিকে, কোথাও ওই দিকে, কোথাও এটা কাজ করছে, কোথাও ওটা কাজ করছে, কোথাও জি কাজ করছে, কোথাও তার বিরুদ্ধে আর কাজ করছে। ঘুরে ফিরে বিষয়বস্তু এক, কোথাও সিম্পল হারমোনিক মোশন এইদিকে টানছে, কোথাও ওই দিকে টানছে, কিন্তু বিষয়বস্তু এক। তুমি যদি ফোর্স জেনে যাও আর যদি মোশন জেনে যাও কোন দিকে হচ্ছে না হচ্ছে, তাহলে ক্যালকুলেশন একই। তাহলে পার ইউনিট মাস এরকম বললাম, আর অ্যাক্টিং অ্যালং দ্য রেডিয়াল ডিরেকশন, রেডিয়াল ডিরেকশন, কিন্তু ডিরেকশনটা কোন দিকে? ওপি না পিও? ইও। পিও। পিও। পিও দিকে। পিও মানে কি বুঝতে পেরেছো? দেখো বলবো, এবার জিজ্ঞেস করবো। পিও মানে নেগেটিভ হবে ফোর্স না পজিটিভ হবে, দেখি কে বলতে পারে। আর কমছে, আর এর কমার দিকে নেগেটিভ না পজিটিভ, এই জিনিসটা নেগেটিভ হবে। বিশ্বজিৎটা খুব ভালো বুঝেছে, নেগেটিভ। জয়িতারা নেগেটিভ খুব ভালো থাকবে বুঝেছে। অবশ্যই। তাহলে আর যত বাড়বে, মানে এটা কিন্তু আমি এক্স থেকে শুরু করেছি, এক্স যত বাড়বে, ডিস্টেন্স। এক্স যত বাড়বে তত বুঝতে পেরেছি অ্যাক্সেলারেশন ভেলোসিটি মনে আছে, একটা প্লাস নিতাম, এক্স যত কমবে মাইনাস নিতাম। তাহলে এখানে আর যত বাড়বে প্লাস নিতে দেবো, আর যত কমবে মাইনাস নেবো, তাহলে এখানে কিন্তু ফোর্স কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই হচ্ছে ডিরেকশনে। আর ক্রস রেডিয়াল বরাবর কোনো, এখানে কিন্তু কোনো ফোর্স কাজ করছে না, দেয়ার ইজ নো ফোর্স। তার মানে ক্রস রেডিয়াল বরাবর ফোর্স কত? দেয়ার ইজ নো ফোর্স, ক্রস রেডিয়াল বরাবর কোনো ফোর্স কাজ করছে না, ঠিক আছে। অ্যাক্টিং অ্যালং, হ্যাঁ, দেয়ার ইজ নো ফোর্স অ্যাক্টিং অ্যালং, ঠিক আছে, দ্য ক্রস রেডিয়াল ডিরেকশন। তাহলে ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর কোনো ফোর্স কাজ করছে না, কথাটা বোঝা গেছে? তার মানে ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর যদি কোনো ফোর্স না কাজ করে, তাহলে ক্রস রেডিয়াল মোশনে কত হয়ে যাবে ওখানে, পারবে? হেন্স, দেখি পারো কিনা এবার। দ্য ইকুয়েশন অফ মোশন, হেন্স দ্য ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে, অফ দ্য পার্টিকেল, যে পার্টিকেলটা আছে, ঠিক আছে, তার মাস এখানে ওয়ান ধরে নিচ্ছি, মাস এম ধরলে হয়, এম এফ বোথ সাইড থেকে কেটে যাবে, এখানে এই মাসটাকে ওয়ান ধরে নিচ্ছি, ঠিক আছে, অ্যালং রেডিয়াল অ্যান্ড, অ্যালং রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল ডিরেকশন। তাহলে রেডিয়াল এবং ক্রস রেডিয়াল ডিরেকশন বরাবর তার ইকুয়েশন অফ মোশন কি হবে জানো? আর, হ্যাঁ, এখানে ইকুয়েশনস দুটো আছে। আর বলবো, রেডিয়াল বরাবর আর ডবল ডট মাইনাস, কে বলতে পারে মুখস্থ হয়েছে কি? আর, ডট থিটা। আর ডট না, আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার হুম। ইজুকাল টু, এই বরাবর ফোর্স কাজ করছে কি বরাবর? এই দিকে, সেই জন্য মাইনাসে। আর ক্রস রেডিয়াল, বলো, ওয়ান বাই আর ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এই দিকে কিছু নেই, জিরো, এই দিকে জিরো, কিচ্ছু নেই, বোঝা গেছে? এই দিকে জিরো, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, 90 ডিগ্রি তো। ফোর্স যদি এইদিকে কাজ করে, তাহলে তার এই কম্পোনেন্টটা কত হবে, কে বলতে পারে? ফোর্স এই দিকে আছে, বা তোমরা বলতে পারো স্যার এই কম্পোনেন্ট নিচ্ছেন না কেন, ফোর্স এই দিকে আছে, তাহলে তার 90 ডিগ্রিতে কম্পোনেন্ট কত হয়, এফ। এই দিকে যদি কাজ করে, যদি, হ্যাঁ দেখো ব্যাপার আছে, যদি ফোর্স এই দিকে কাজ করতো, এই বরাবর কাজ করতো, তখন এই দিকে তার একটা কম্পোনেন্ট নিতাম কস থিটা, ওই দিকে নিতাম সাইন থিটা, এরকম। কিন্তু যেহেতু ফোর্সটা এই দিকে কাজ করছে, তাহলে তার সঙ্গে যে 90 করবে সে কত হয়, তার কম্পোনেন্টটা কত হয়, কম্পোনেন্টটা ধরো না, কম্পোনেন্টটা কত হবে, এফ cos 90, তার মানে আলটিমেটলি কত হয়ে যাবে সেটা, জিরো। তার ফলে আমরা যে কোনো ফোর্স যে কাজ করবে তার 90-তে যদি আমরা তার কম্পোনেন্টটা নিই, তাহলে তার কম্পোনেন্টটা জিরো হয়ে যায়, তার ফলে আমরা সেটাকে আর ধরি না। ওকে, তাহলে এইবার আর কিচ্ছু না, এখান থেকে ক্যালকুলেশন। এখানে আমি দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এটাকে নাম দিচ্ছি এক, এটাকে নাম দিচ্ছি দুই। দুই থেকে, এই যে দুই, বলো না দেখি, জিরো আছে, তাহলে এখান থেকে ডিডিটি অফ, আচ্ছা আর কোনোদিন জিরো হতে পারে না, বা আরটাকে এইদিকে পাঠিয়ে দাও সোজা কথা। তাহলে ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট কত হবে গো, জিরো। তাহলে কারোর ডেরিভেটিভ জিরো হলে কেউ বলতে পারবে আর স্কোয়ার থিটা ডট কত হয়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে। দেখি কে বলতে পারে, এটা একটা নাম ধরি আমরা, কি ধরি এটাকে? এইচ। ওমেগা। এই এইচ, এই তো, তাহলে জানো তো, তাহলে বললে যে কিছু জানো না। আর স্কোয়ার থিটা ডট এটাকে আমরা এইচ ধরি, সে না ধরলেও না ধরতে পারো, কোনো অসুবিধা নেই।
এটাকে আমরা এইচ ধরি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে কিন্তু আর স্কোয়ার থিটা ডট যেখানে যেখানে আসবে সেখানে কিন্তু আমরা সেটাকে এইচ নাম দেবো। এখানে আবার থিটা ডটকে ওমেগা টোমেগা কিছু কিছু বলা নেই, হ্যাঁ, জাস্ট আর স্কোয়ার থিটা ডটটা হচ্ছে এইচ। ওকে, ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, নেক্সট। এইবার এটা 2 নম্বর থেকে পেয়ে গেলাম। 2 নম্বরের কাজ হচ্ছে এতটুকুই, আর স্কোয়ার থিটা ডটটা এইচ। এবার 1 নম্বর যেটা আছে সেটাকে এবার ক্যালকুলেশন করব, কিন্তু তার আগে আর স্কোয়ার থিটা ডট এইচ, তাহলে থিটা ডটটা কত গো? বলো, এইচ বাই আর। থিটা ডট কে জানো আর কি লেখা হয়? স্কোয়ার হবে না? আর স্কোয়ার থিটা ডট, তাহলে এইচ বাই আর স্কোয়ার, ঠিক আছে? এইবার আমরা থিটা ডটকে কি বলি? ডি থিটা ডিটি। ডিটি। আর যারা ওই ট্যানজেন্ট নর্মাল ভালো করে পড়েছো তারা দেখবে ওখানে আমরা অনেক সময় কি আরটাকে অনেক সময় 1/u বা ইউটাকে অনেক সময় 1/r ধরি, কোনো অসুবিধা নেই। মানে নিচে আর তো ভাল লাগে না, নিচে আর হলে ভাল লাগে না বলে উপরে সেটাকে ইউ দিয়ে প্রকাশ করি, 1/r কি ইউ ধরি। তার ফলে এখানে কেউ বলতে পারবে এইচ বাই আর স্কোয়ারটা কত হয়ে যাবে? এইচ ইউ স্কোয়ার। মানে এখানে মনে রাখবে আমরা ইউটাকে 1/r ধরেছি, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কত পেলাম? ডি থিটা ডিটি ইজ ইকুয়াল টু এইচ ইউ স্কোয়ার, মনে থাকবে? আচ্ছা, এবার আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, কেউ বলতে পারে রেডিয়াল ভেলোসিটির মান কত? বলো না, রেডিয়াল আর ভেলোসিটি। হ্যাঁ বলো, ডিআর ডিটি। আরে কারোরই রেডিয়াল ভেলোসিটি কত হয়? ডিআর ডিটি হয় কিনা? আর ক্রস রেডিয়াল ভেলোসিটি কি হয় দেখি, বলতে পারি কিনা? আর থিটা ডট। আর থিটা আর ডট। থিটা ডট। ক্রস রেডিয়াল ভেলোসিটি আর থিটা ডট আছে। আর থিটা ডটের মান এখান থেকে পেয়ে যাবো। এখান থেকে দুটো আর মানে দুটো আর নামিয়েছি তো, আর স্কোয়ার নামিয়েছি, একটা আর নামালে হয়ে যাবে এইচ বাই আর, হয়ে গেল। তাহলে ক্রস রেডিয়াল ভেলোসিটিটা 1 সেকেন্ডে পেয়ে যাবো, রেডিয়াল ভেলোসিটিটা একটু বের করছি। ডিআর ডিটি, হ্যাঁ, এটাকে যদি তুমি চেন রুল লাগাও, চেন রুল মানে জানো? ডি আর ডিটিটা ইন্টু ডিটিটা বাই ডিটি। না, ওটাও করতে পারি, কিন্তু আবার এখানে বলছে ডিআর ডিইউ ইন্টু, 3 বারে ভাঙবো, ডিইউ ডি থিটা আর তার সঙ্গে ডি থিটা ডিটি। এটাও করা যায়, একবারে করে দিলাম। কে বলতে পারে ডিআর ডিইউ? এই যে ডিআর ডিইউ, বলো আর কত গো? 1/u। কে বলতে পারবে ডিআর ডিইউ কত হবে? মাইনাস 1/u স্কোয়ার হবে। ইউ যদি 1/r হয় তাহলে আর হচ্ছে 1/u, তাহলে ডিআর ডিইউ ইউ এর রেসপেক্টে করেছি, তাহলে -1/u স্কোয়ার। ঠিক করেছি ডেরিভেটিভ? বলো তাহলে এখানে এই জায়গাতে, তাহলে ডিআর ডিইউ তার জায়গায় কত বসাচ্ছি? -1/u স্কোয়ার। এবার ডিইউ ডি থিটা, ডিইউ ডি থিটা, এটা যা আছে রেখে দিই। আর ডি থিটা ডিটি, একটু আগে এই যে ডি থিটা ডিটি, এই যে বক্স, এই বক্স করে নিয়ে যাই হোক, এই যে ডি থিটা ডিটি তার মানটা বসাবো। বলো এইচ ইউ স্কোয়ার। কেউ বলতে পারবে এখান থেকে যদি ইউ স্কোয়ার কেটে যায় তাহলে কত পড়ে থাকবে? -h ইন্টু ডিউ ডি থিটা। ডিউ ডি থিটা। তার ফলে মনে রাখবে এগুলো কিন্তু সব অঙ্ক করতে সাহায্য করবে, এই ফর্মুলাগুলো সব শিখিয়ে দিচ্ছি আজকে। আজকে কিছু অঙ্ক যদি দেখি হচ্ছে, না হলে নেক্সট দিন তো অঙ্ক সব করব। সেখানে মনে রাখবে রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল মানে অ্যালং ওপি বা পিও যাই হোক, রেডিয়াস বরাবর, সেটা সব সময় হয় -h ইন্টু ডিউ ডি থিটা। মনে রাখতে পারবে? মনে রাখার চেষ্টা করবে। আর এইচ মানে কত? আর স্কোয়ার থিটা ডট, এই যে এইচ, পরিষ্কার এখানে। যাই হোক, তাহলে এটা গেল রেডিয়াল ভেলোসিটি। আর ক্রস রেডিয়াল ভেলোসিটি, এটা হয়ে গেল আর ইন্টু থিটা ডট ডি থিটা ডিটি। তাহলে আর ইন্টু থিটা ডট, তাই তো? আর ইন্টু থিটা ডট ডি থিটা ডিটি। বলো দেখি, আর ইন্টু ডি থিটা ডিটি, এখান থেকে এই যে ওপর থেকে, এখান থেকে আর ইন্টু ডি থিটা ডিটি, এখান থেকে হয়ে যাবে এইচ বাই আর। এইচ বাই আর মানে এইচ ইউ, চলবে? তাহলে অর এখান থেকে মাথায় রাখতে হবে আর ডি থিটা ডিটি, এটা হবে এইচ ইউ। এবার যদি আমি রেজাল্টেন্ট ভেলোসিটি চাই, জয়িতা, রেজাল্টেন্ট ভেলোসিটি যদি আমি ভি চাই, এটা হয়ে গেল একটা রেডিয়াল ভেলোসিটি, হোল রেডিয়াল স্কোয়ার বরাবর, করে। একটা রেডিয়াল বরাবর, একটা ক্রস রেডিয়াল বরাবর, তাই না? এবার যদি আমি এমনি এই বরাবর ভেলোসিটি চাই, এই যে এই বরাবর পাত্র, এটা
পাথ এটা, সেখানে আমি একটা কম্পোনেন্ট এই বরাবর নিলাম, ভেলোসিটির একটা কম্পোনেন্ট এই বরাবর নিলাম, তাই না? কিন্তু পাথ তো এইভাবে ঘুরছে, ব্যাকাভাবে ঘুরছে, সেটা সোজাভাবে ঘুরছে না। তার একটা কম্পোনেন্ট এই বরাবর ভেলোসিটি, একটা এই বরাবর ভেলোসিটি, কিন্তু আলটিমেটলি তো ঘুরছে এইভাবে। তাহলে ভেলোসিটিটা যদি আমি রেজাল্টেন্টটা নিই, মানে পাথ বরাবর যদি ভেলোসিটি নিই, তা সেটাকে আমি ধরে নিচ্ছি লেট দ্য ভেলোসিটি, ঠিক আছে, অ্যাট এনি পয়েন্ট পি ইজ গিভেন বাই ভি যদি ধরি, তাহলে সেটাকে ভি না ধরে ভি স্কোয়ার ধরলাম, হ্যাঁ, রুট করতে হয় তো নাকি? বলো, এটা রুট হয়ে যায় তো, তাহলে রুটটা বাদ হয়ে গেল। বলো কত হয় গো, ডি আর ডিটি মানে রেডিয়াল ভেলোসিটির হোল স্কোয়ার নাকি, প্লাস কে বলতে পারে, ক্রস cos radial রেডিয়াল velocity square. হোল স্কোয়ার। নর্মালি ভি মানে হচ্ছে রুট ওভার ওইটা হয়, তো এখানে যাই হোক এরকম হলো। তাহলে ডি আর ডিটি তার হোল স্কোয়ার কত হবে, এইচ স্কোয়ার ইন্টু ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে আর স্কোয়ার, মানে এটা একবারে বলে দিচ্ছি, আর স্কোয়ার তো বলার দরকার নেই, এটার মান হচ্ছে এইচ ইউ, তার মানে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। কেউ এইচ স্কোয়ার কমন নিয়ে বলো তো কত হচ্ছে, ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার। মনে রাখতে পারবে? তাহলে কি বললাম, অর এগুলো সব যেগুলো লাল কালি দিচ্ছি সব মনে রাখতে হবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইন্টু, দেখো সব ইউ দিয়ে, কিন্তু সব ইউ আর এইচ, এই ইউ আর এইচ দিয়ে মনে রাখতে হবে কিন্তু, বারবার করে বলছি। তাহলে ইউ স্কোয়ার প্লাস, দেখো এখানেও দেখো ইউ আর এইচ কিন্তু, প্লাস ডিউ ডি থিটা তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে বক্স করে দিই, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি বা কোনো একটা পয়েন্টে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, এইবার পাথটা বের করবো। পাথ মানে বুঝতে পেরেছো? কে বলতে পারে পাথ মানে কাদের মধ্যে সম্পর্ক হবে? পাথ মানে কাদের মধ্যে সম্পর্ক হবে বলো? এই যে পাথ, এই যে আর আর পাথ, আর থিটার থিটা। মধ্যে। আর আর থিটা, কিন্তু এখানে আমি আর এর জায়গায় কত বসিয়েছি, মানে দেখো ইউ। অনেক সময় সাবস্টিটিউট করি কিনা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাবস্টিটিউট করো কিনা, জেড অনেক সময় এক্স এর জায়গায় জেড, তো তখন যখন এক্স এর জায়গায় জেড করো, তখন ইন্টিগ্রেশন সলভ করলে জেড আর টি এর মধ্যে সম্পর্ক হবে। যদি এক্স আর টি থাকে, এক্স এর জায়গায় জেড বসাই, বা অনেক সময় এক্স এর জায়গায় যদি ধরো জেড বসাই, ওয়াই আর এক্স এর জায়গায় তখন ওয়াই আর জেড হয়ে যাবে। তো এখানেও নর্মালি পাথ মানে একদম সঠিক কথা বলেছে, আর আর থিটার মধ্যে সম্পর্ক, টি এলিমিনেট করবো, টাইম এলিমিনেট করবো। কিন্তু এখানে যেহেতু আর এর মানটা আমরা ইউ দিয়ে প্রকাশ করেছি, এখানে আমাদের কাদের মধ্যে সম্পর্ক বের করবো? ইউ আর থিটা। হুম, ইউ আর থিটা। তাহলে কি করে বের করবো, সবকিছু জানা আছে। ফার্দার মোর, এবার এক থেকে চলে আসি নাকি, বলো এক থেকে কি পাওয়া যায়? ফার্দার মোর ফ্রম ওয়ান, ঠিক আছে। আচ্ছা, আর ডবল ডট, আর ডবল ডট মানে ডি টু আর ডিটি টু মাইনাস আর ইন্টু কত ছিল, থিটা ডটের স্কোয়ার, আর ইন্টু থিটা ডটের স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আহ থিটা ডটটা এখান থেকে কত পেয়েছিলাম গো, থিটা ডট এই যে এখান থেকে, বা আর ইন্টু থিটা ডট এখান থেকে বলো না, যেটা ইচ্ছে, যার যেটা ইচ্ছে, কত পেয়েছিলাম, ঠিক আছে, এইচ ইউ তার স্কোয়ার। হ্যাঁ, আর ইন্টু থিটা ডটের স্কোয়ার, ভুল করলাম। তাহলে থিটা ডটের স্কোয়ার কত হবে গো, থিটা ডটের স্কোয়ার কত হবে বলো, বলো বলো বলো, এটা কত হবে? স্যার এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4। এইচ স্কোয়ার ইউ টু দি পাওয়ার ফোর, এখান থেকে বলি, হ্যাঁ। আর আর এর মানটা পরে আমি নিচ্ছি, আর এর মানটা ওয়ান বাই ইউ হয়ে যাবে, ব্যাস ক্যালকুলেশন করে দেবো, আর এর মানটা ওয়ান বাই, আচ্ছা পরের লাইনে করছি, ইকুয়াল টু মাইনাস এফ, ঠিক আছে। আচ্ছা, ছোট্ট করে এখানে একটা রাফে বুঝতে পারবে সবাই, ডি টু আর ডিটি টু, তার মানে হচ্ছে ডিডিটি অফ ডি আর ডিটি। কেউ বলো না ডি আর ডিটির মান কত? এই যে ডি আর ডিটি, দেখো না দেখো না, বক্স করে রেখে দিয়েছি, সব বক্স করে রেখেছি। বলো তো ডি আর ডিটির মান কত? Minus h into du dt. মাইনাস এইচ ইন্টু ডিউ ডি থিটা, ভেরি গুড। দেখি এইচ কি বলতে পারো কেউ? Constant. কনস্ট্যান্ট। এইচ তাহলে ডেরিভেটিভের বাইরে বের করব, মাইনাস এইচ, তাহলে বলো এটা কত হবে, ডিডিটি অফ ডিউ ডি থিটা। এখানে টি এখানে থিটা, জানো এগুলো কি করে করতে হয়? এখানে টি এখানে থিটা কি করে করতে হয় জানো না? সবাই জানা উচিত, ডি ডি থিটা জানো, এটা বলছে না হয়তো, জানি আমি, জানো। আর ডিউ ডি থিটা, কিন্তু এখানে টি ছিল, তাহলে এখানে কি করতে হবে, ডি থিটা ডিটি,
জানো এগুলো চেন রুল। ডিটি আছে, ডি থিটা ক্যান্সেল, ডিডিটি হয়ে গেল। ওকে, যাই হোক, ওটা ক্যান্সেল তো করতে হয় না, এটা নিয়ম। তাহলে মাইনাস এইচ, বলো এখানে কত হবে তাহলে? D2U d θ2, আর এখানে d θ dt কোথায় গেল গো? d θ dt, এই যে এইচ ইন্টু ইউ স্কোয়ার। তাহলে ওভারঅল আমাকে বলতে পারবে কত হবে? মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার d2U d θ2। তাহলে বলো এখান থেকে মান বসাই, D2 আর dt2 এর মান বসাই, মাইনাস এইচ স্কোয়ার ইউ স্কোয়ার d2U d θ2, মাইনাস এখানে আর এর মানটা বসাচ্ছি, আর এর মান হচ্ছে 1/u, আর এখানে বসাচ্ছি এইচ স্কোয়ার ইন্টু u⁴ ইজ ইকুয়াল টু মাইনাস এফ। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, একটা করে ইউ কেটে গেল, তাহলে কটা ইউ হলো এখান থেকে? আর এইচ স্কোয়ার ইউ স্কোয়ার কমন নিবো এখান থেকে, তাহলে কত হবে গো এখান থেকে? বলো না। d2U d θ2 প্লাস, এখানে কত হবে? কি থাকবে? শুধু এইচ স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে বলো না? plus u প্লাস ইউ, এখানে মাইনাস এফ। তার ফলে এখান থেকে আমরা কি বলতে পারি? d2U d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। মারাত্মক ইম্পর্টেন্ট ইকুয়েশন, পারবে মনে রাখতে, মুখস্থ? d2U d θ2 প্লাস ইউ, d2U d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের, এই ইকুয়েশনটা হচ্ছে রিকোয়ার্ড পাথ বা সেন্ট্রাল অরবিট। এই ইকুয়েশনটাকেই বলা হয় ইকুয়েশন অফ পাথ। আর পাথটাকে আমরা কি বলেছি ডেফিনেশন অনুসারে? সেন্ট্রাল অরবিট। সেন্ট্রাল ফোর্সের জন্য যে পাথটা তৈরি করে একটা মুভিং পার্টিকেল, সেই পাথটাকেই আমরা কি বলি? যে সেন্ট্রাল ফোর্সের জন্য যে পাথটা তৈরি করে একটা মুভিং পার্টিকেল, কার জন্য? আন্ডার সেন্ট্রাল ফোর্সের জন্য, সেটাকেই আমরা বলি সেন্টার ইজ কল্ড হবে এখানে সেন্ট্রাল অরবিট। এই সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারটা সবকিছু বোঝা গেল, বেসিক জিনিসটা। অঙ্ক তো পরে করব, কিন্তু বেসিক জিনিসটা আমরা কি করতে যাচ্ছি? আমরা এই পাথগুলো বের করব, ভেলোসিটি বের করব, এই ধরনের বিভিন্ন জিনিস বের করবো। তবে সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে একটা সেন্ট্রাল ফোর্স কাজ করবে, যে সেন্ট্রাল ফোর্সটা সবসময় টুয়ার্ডস সেন্টার। সেন্টার মানে এখানে আমরা পোল ধরে নেবো সবসময়, আর সবসময় রেডিয়াল ডিরেকশনে, তবে এই দিকে, নেগেটিভ দিকে। বুঝতে পারছি? আর ম্যাগনিচিউডটা কত হবে? ম্যাগনিচিউডটা সবসময় আর এর উপর ডিপেন্ড করবে, মানে ডিস্টেন্সের উপর। ডিস্টেন্স বাড়লে হয়তো ফোর্স কমবে, ডিস্টেন্স কমলে হয়তো ফোর্স বাড়বে। কারণ বুঝতেই পারছো, ওখান থেকে যখন টানবে, কেউ যখন এখান থেকে টানবে, তখন যত দূরে চলে যাবে তত কি হবে? তত ফোর্স কমবে। যত কাছে থাকবে তত ফোর্স বেশি। বেশি ফোর্স বলে তাড়াতাড়ি ঘুরবে। তো অনেক ধরনের ব্যাপার স্যাপার, এগুলো সব অঙ্কের ক্ষেত্রে দেখবো আমরা। এবং এই যে অরবিটটা, এই অরবিটটা কিন্তু ভেবো না যে সবসময় সার্কুলার অরবিটই হবে, সার্কেলেই ঘুরবে না, ওরকম কোনো ব্যাপার নেই। সেটা ইলিপ্টিক অরবিটও হতে পারে, প্যারাবোলয়েড হতে পারে, স্পাইরাল, অনেক কিছু হতে পারে, যেরকম অনেক কিছু ব্যাপার হতে পারে, সেগুলো পরে আমরা দেখবো। কিন্তু আপাতত যেটা বোঝালাম সেটা কি বুঝেছো? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এইবার যে জিনিসগুলো বোঝাবো, সেখানে আবার পেডাল ইকুয়েশন আসবে। বলছে আমাদের শুধুমাত্র সেন্ট্রাল অরবিটের, হ্যাঁ শুধু সেন্ট্রাল অরবিটের এখানে কি ইকুয়েশন, এটা কি দিয়ে আসছে বলো? এখানে ইউ মানে আর, সোজা কথা, ইউ মানে আর। এই ইউ এর মানে আর এর বদলে আমরা ইউ ধরে নিচ্ছি, আর বেশি কিছু না। ইউ মানে এখানে আর, তো আর এর একটা মানি হচ্ছে ইউ, তার মানে আর আর থিটা। তাহলে এটা কোন ফর্ম? এটা সেন্ট্রাল অরবিটের কোন ফর্ম? ইকুয়েশনটা কোন ইকুয়েশন? এটা কোন ফর্ম বলো সেন্ট্রাল অরবিটের? polar form পোলার ফর্ম। পোলার ফর্ম, যেখানে আর আর থিটা আছে। কার্টেসিয়ান ফর্মে কি থাকে? এক্স ওয়াই। এক্স আর ওয়াই। আর আরেকটা ফর্ম আছে, এছাড়াও অনেক ফর্ম আছে। দেখো, কার্টেসিয়ানে আমরা যখন 3D পড়ি না, সেটাকে বলে এক্স ওয়াই জেড। পোলারের ক্ষেত্রে আর থিটা ফাই, এটা হচ্ছে তখন বলে স্ফেরিক্যাল। মানে আমরা 2D তে পোলার বলি, কিন্তু 3D তে ওটা হয়েছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। কার্টেসিয়ান কোঅর্ডিনেট 3D তে এক্স ওয়াই জেড, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট আর থিটা ফাই। সেরকম ভাবে আরেক ধরনের কোঅর্ডিনেট থাকে, সেটাকে বলে পেডাল কোঅর্ডিনেট বা পেডাল ইকুয়েশন। পেডাল ইকুয়েশন মানে অ্যান ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন, মনে রাখবে পেডাল ইকুয়েশন। এগুলো কিন্তু সব আগেকার জিনিস, এগুলো এই সিলেবাসে না। আমি এখন যেটা লিখছি সেটা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় আসবে না এগুলো। কিন্তু যেহেতু তোমরা কিচ্ছু পড়োনি, বা হয়তো কিছু জন পড়েছিলে কিন্তু সবকিছু ভুলে গেছো, তার ফলে একটু আমার বলে দেওয়াটা দরকার। না হলে কিন্তু একদম জিনিসটা যে মুখস্থ করতে হবে, কারণ এই জিনিসগুলো না জানলে খুব মুশকিল, এগুলো যদি না পারো খুব মুশকিল। যাই হোক,
আমি এটা বলি, ঠিক আছে, একটু সময় নষ্ট হোক তাতে অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। পেডাল ইকুয়েশনটা আসছি, একটু পরে আসছি, হ্যাঁ, একটু পরে আসছি। তার আগে একটা জিনিস বলি, এই জিনিসটাও খুব দরকার। আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য, কারণ বেশি ডিটেলসে যেতে গেলে গোটা ক্লাসটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো না জানলে হট করে যে আমি ইকুয়েশনটা বলবো সেটা বিশ্বাস করো মুখস্থ রাখতেও পারবে না, কারণ তোমরা তো জানো না, তোমাদের মুখস্থ থাকবে না। আমরা যেহেতু জানি, আমরা বুঝে গেছি, আমাদের এটা মুখস্থ হয়ে যায়, বুঝলে এটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, কিন্তু না বুঝে এটা মুখস্থ হয় না। আর এটা ভুলে গেলে সব শেষ। অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট, এটা জানো তো ট্যানজেন্ট, না তাও জানো না? অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর। কে বলতে পারে ট্যানজেন্ট কাকে বলে? দেখি, আমি তো 2D পড়াইনি কোনোদিন। ট্যানজেন্ট কাকে বলে? এইবার পড়াচ্ছি। সেকেন্ড ইয়ারে, ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে ওদের ট্যানজেন্ট মানে 2D পড়াচ্ছি। তো ওদের আমি শুরু করেছিলাম, বলো তো ট্যানজেন্ট কাকে বলে? বলছে স্যার স্পর্শককে বলে। মানে স্পর্শক কাকে বলে? বলছে স্যার স্পর্শক কাকে বলে জানেন? এই জিনিস জানেন না? বললাম না। বলছে স্যার কোনো একটা কার্ভকে একটা স্ট্রেট লাইন জাস্ট ছুঁয়ে চলে যাবে। আমি বললাম তাই? ছুঁয়ে মানে? বলছে স্যার ছোঁয়া মানে জানেন না? বললাম না। ওই ছুঁয়ে মানে স্যার একটা পয়েন্টে কাট করে চলে যাবে। আমরা তাই এটাকে ছোঁয়া বলে? এটাকে যদি ছোঁয়া বলে তাহলে এইটাকে কি ছোঁয়া বলবো? এখানেও তো একটা পয়েন্টে কাট করছে। বলছে না স্যার এটা ছোঁয়া না। আমরা তাহলে কি ছোঁয়া? ছোঁয়া আবার ডেফিনেশন কি? আমি তো এখানেও তো একটা পয়েন্টে কাট করলাম, এই স্ট্রেট লাইনটা, তাহলে এটা টেনজেন্ট না? বলছে না স্যার এইভাবে হবে না, তাহলে আপনি উল্টাপাল্টা কথা বলছেন, পড়বো না আর। এইভাবেই কাট করতে হবে। কেন? ওদের 11-12 স্যাররা শিখিয়ে দিয়েছে এইভাবে। আর আমি যদি বলি যে কেন এখানেও একটা পয়েন্টে কাট করছে আর কালোটাও তো একটা পয়েন্টে কাট করছে, বলছে না স্যার এইভাবে আমরা শিখিনি, এইভাবে স্যার আমাদের স্যার ম্যাডামরা শেখায়নি। হ্যাঁ, তো তোমরাই তাহলে বলো, লালটা ট্যানজেন্ট কার্ভের, কালোটা ট্যানজেন্ট না, কেন? যেই দুটো পয়েন্টে কাট করে সেই দুটো পয়েন্টকে একই পয়েন্ট হতে হবে। জয়িতা মোটামুটি কথাটা ঠিকঠাক বলেছে। আর বাকি কেউ? জয়িতা কথাটা ঠিকঠাক বলেছে, বাকি কেউ? শোনো, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদেরকে আমি একটু বলে দিই। আমি একটা সার্কেল এঁকেই করছি, কারণ আমাদের কার্ভটার থেকে সার্কেল আঁকাটা সুবিধা আমার, এখানে সার্কেল আছে বলে। তো ধরো আমি এরকম একটা সার্কেল আঁকলাম আর এরকম একটা স্ট্রেট লাইন দিলাম। কথাটা বুঝতে হবে। যারা জানে না, আমি জানি অনেকেই জানে না, চুপচাপ ভাবটি করে বসে থাকবে, বা অনেকে হয়তো জানে কিন্তু স্যার মনে পড়ছে না, রিস্কে আছি স্যার, বলে লাভ নেই। কারণ আপনি যখন ফাট করে ধরে নেবেন, গাল দেবেন, তার থেকে চুপচাপ থাকি। এবার আপনি বলুন, তারপরে আমি বলবো যে আমি জানি কি জানি না। জয়িতা যেটা বললো সেটাই ঠিক, কিন্তু ও যেটা বললো সেটা হয়তো আমি বুঝলাম, বা কিছুজন যারা জানে তারা বুঝলো, বাকিরা বুঝলো না। এবার আমি একটু বুঝিয়ে দিই ও কি বললো। ও বললো স্যার, ধরুন আপনি একটা স্ট্রেট লাইন নিচ্ছেন, একটা কার্ভ, এই যে কার্ভের আমি ট্যানজেন্ট রাখবো, যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট রাখবো। তো ধরুন স্যার এরকম একটা স্ট্রেট লাইন দিলাম, বাকিটা বলো এটা কি ট্যানজেন্ট হবে? এই স্ট্রেট লাইনটাকে কার্ভের বা সার্কেলের কি ট্যানজেন্ট হবে? হবে না, পরিষ্কার কথা, ছোটবেলা থেকে এগুলো জেনে এসেছি। এবার ট্যানজেন্টকে গুলি মারো, গুলি মারো মানে ট্যানজেন্টকে দূরে সরিয়ে রাখো, পরে আসছি ট্যানজেন্টে। সবার আগে আমাকে বলো তো, এই যে স্ট্রেট লাইনটা এই সার্কেলের কটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে? বুঝতে পারলে না? এই স্ট্রেট লাইনটা এই সার্কেলের কটা পয়েন্টকে মিট করছে, কটা পয়েন্টকে ইন্টারসেক্ট করছে, কটা পয়েন্টকে ছেদ করছে? এই একটা আর এই একটা, দুটো করছে কিনা? এবং দুটো পয়েন্ট আলাদা। এইবার আমি কি করছি, এই স্ট্রেট লাইনটা যেটা দুটো পয়েন্টকে কাট করছে সার্কেলে, সেই স্ট্রেট লাইনটাকে প্যারালালি একটু সরিয়ে দিচ্ছি। যদি বলো কেন সরাচ্ছি, আমার ইচ্ছে। ট্রান্সলেশন পড়োনি? বলো তো এই স্ট্রেট লাইনটা এবার কার্ভটাকে কটা পয়েন্টে কাট করছে? স্টিল, স্টিল দ্য স্ট্রেট লাইন ইন্টারসেক্টিং দ্য সার্কেল অ্যাট টু ডিস্টিংক্ট পয়েন্ট বা টু ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু সেই ডিফারেন্ট পয়েন্টগুলো এবার কেউ বলতে পারবে একটু কাছাকাছি আসলো? আগের বার দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যা ছিল, এবার দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হলো? একটু কমলো। এইভাবে আস্তে 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 বলছে স্ট্রেট লাইনটাকে যদি আমি সরাই, সরাতে 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 কোনো এক সময় এই দুটো পয়েন্ট, যেই দুটো পয়েন্ট কিন্তু আলাদা ছিল, ডিফারেন্ট ছিল, সেই দুটো পয়েন্ট বলছে কোনো না কোনো একটা সময় সেম হয়ে যাবে। হবে কি না? ইকুয়াল হয়ে যাবে। যদি এই দুটো ডিস্টিংক্ট পয়েন্ট বা একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে যদি দুটো পয়েন্টে কাট করে, সেই দুটো পয়েন্ট যেখানে ইকুয়াল হয়ে যাবে, এই জায়গাতে দেখো দুটো পয়েন্ট কিন্তু ইকুয়াল হয়ে গেল। হলো কিনা? আগে কিন্তু দুটো পয়েন্ট ইকুয়াল হয়নি, দুটো পয়েন্ট কিন্তু এবার ইকুয়াল হয়ে গেল। যদি হয়ে যায় তখন এই স্ট্রেট লাইনটাকে বলবো আমরা কার্ভের কি? ট্যানজেন্ট। বোঝা গেছে? এই স্ট্রেট লাইনটাকে বলবো কার্ভের কি? ট্যানজেন্ট। কিন্তু এইবার তুমি যদি বলো যে স্যার আমি এই বরাবর একটা কার্ভ নিলাম, এরকম একটা কার্ভ নিলাম,
আর এখানে একটা স্ট্রেট লাইন নিলাম, এটা ট্যানজেন্ট হচ্ছে না, একটু সরিয়ে দাও, ট্যানজেন্ট হচ্ছে না, আর একটু সরিয়ে দাও, ট্যানজেন্ট হচ্ছে না। কিন্তু একটা জিনিস কি বুঝতে পারছো, এই যে দুটো পয়েন্ট যে কার্ভকে ইন্টারসেক্ট করছে সেটা আরো কাছাকাছি আসছে, কাছাকাছি আস্তে আস্তে ট্যানজেন্ট হচ্ছে না, এক সময় দুটো পয়েন্ট যখন মিট করে যাবে তখন বলছে এই দুটো যে আনইকুয়াল ইন্টারসেক্টিং পয়েন্ট, বা দুটো যে ডিফারেন্ট বা দুটো যে ডিস্টিংক্ট ইন্টারসেক্টিং পয়েন্ট, সেটা যখন মিলে যাবে তখন আমরা বলতে পারবো যে এই স্ট্রেট লাইনটা এই কার্ভের এই পয়েন্টে, এটাকে বলে পয়েন্ট অফ কন্টাক্ট, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে ট্যানজেন্ট হয়ে গেল। এবার যদি বলো স্যার তাহলে আপনি যেটা এর আগে একটু করেছিলেন সেখানে কেন তাহলে ওটাকে ট্যানজেন্ট ধরছেন না? এইবার দেখো, এইবার যদি আমি বলি যে এই স্ট্রেট লাইনটা আঁকবো, এবার এই স্ট্রেট লাইনটা কার্ভটাকে একটা পয়েন্টেই কাট করছে, কিন্তু তুমি এই স্ট্রেট লাইনটাকে প্যারালালি সরাও তো, এরকম কেসটা কি আসছে যে দুটো আনইকুয়াল পয়েন্ট কোনো একটা জায়গায় ইকুয়াল হয়ে যাচ্ছে? যদি এরকম হয় যে দুটো আনইকুয়াল বা দুটো ডিস্টিং পয়েন্ট আস্তে 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 মিট করে এক জায়গায় মিট করছে, তখন সেই স্ট্রেট লাইনটা ট্যানজেন্ট হয়। আদারওয়াইজ যদি এইভাবে তুমি কাট করো তাহলে কিন্তু এখানেও কিন্তু স্ট্রেট লাইনটা কার্ভটাকে একটা পয়েন্টে কাট করছে, কিন্তু একটা পয়েন্টে কাট করলে ওটাকে ট্যানজেন্ট বলে না। ট্যানজেন্ট বলে যখন দুটো ইকুয়াল পয়েন্টে কাট করে। এবার যদি বলো স্যার দুটো ইকুয়াল মানে তো একটাই না, দুটো ইকুয়াল হওয়া মানে ওটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। একটা সেকেন্ড ডিগ্রি, ধরো আমি কাউকে বললাম এক্স ইকুয়াল টু ওয়ান, আরো ভালো করে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দুটো ইকুয়েশন কি একই না আলাদা? দুটো ইকুয়েশন কি একই না আলাদা? আলাদা। প্রথম ইকুয়েশনের রুট কে? ওয়ান। সেকেন্ড ইকুয়েশনের রুট কে? তাও ওয়ান। কিন্তু এই জায়গাতে কটা রুট আছে? দুটো রুট আছে, আর দুটো রুট ওয়ান, তার মানে দুটো রুট ইকুয়াল। ট্যানজেন্টের ক্ষেত্রে বলছি এই কেসটা হতে হবে, যেই কেসে দুটো রুট থাকবে কিন্তু দুটো রুট ইকুয়াল হবে। মানে একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে কাট করবে, সেই কাট করার ফলে যখন দুটো রুট পাবো কিন্তু দুটো রুট ইকুয়াল পাবো তখন সেটা ট্যানজেন্ট। আর এই ক্ষেত্রে কোনোদিনই দুটো রুট পাবো না, এই ক্ষেত্রে সবসময় একটা রুটই পাবো। এই ক্ষেত্রে বুঝতে পেরেছো, দুটো রুট পাবো না, হ্যাঁ একটা রুটই পাবো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ট্যানজেন্টের জিনিসটা ডেফিনেশনটা ওকে। তাহলে এইবার আমরা দুটো জিনিস শিখবো, হ্যাঁ। এক নম্বর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট, হ্যাঁ, ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর হচ্ছে, আমি সব বলে দিচ্ছি, আগে একটু লিখে দিই। অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর অফ এনি পয়েন্ট, অফ এনি পয়েন্ট, হ্যাঁ, অফ এ পোলার কার্ভ। একটা পোলারই নিচ্ছে আপাতত, পেডালে এখনো আসিনি, পেডালে আসবো, আজকেই আসবো। এই যে এইগুলো জানো না বলে সময় নষ্ট হচ্ছে, জানলে এটা সময় নষ্ট হতো না। তাহলে আমি একটা ছবি আঁকছি, ছবিটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আমরা এরকম একটা কার্ভ নিলাম, হ্যাঁ, ঠিক আছে, এটা একটা কার্ভ, যে কোনো একটা কার্ভ, ব্যাকাটার একটা কার্ভ নিলাম, ঠিক আছে। আচ্ছা এইটা নিলাম হচ্ছে আমরা, কার্ভটা বেশি বড় হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, আর এইটা হচ্ছে আমাদের পোল। এইটা আমাদের পোল আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা পয়েন্ট নিলাম, নাম দিলাম পি, চলবে? আচ্ছা, পি এর কোঅর্ডিনেট কত ধরলাম? আর কমা থিটা। এখানে যে পয়েন্টটা নিলাম সেটাকে আমরা নাম দিলাম পি, সে পি এর কোঅর্ডিনেট নিলাম আর কমা থিটা। তাহলে আমাকে কতগুলো জিনিস কিন্তু তোমাদের বলতে হবে, আমি শেখাচ্ছি মানে বলতে হবে কিন্তু, নাহলে আমি শুনবো না। সবার আগে বলো এইটা যদি পোল হয় আমি কিন্তু আর বেশি কিছু লিখবো না, আর এটা যদি ইনিশিয়াল লাইন হয় তাহলে পি এর কোঅর্ডিনেট আর কমা থিটা, তাহলে কোন ডিস্টেন্সটা আর? ওপি। ওপি। ওপি, এই জিনিস করিয়ে এসছি। আর কোনটা থিটা? এটা থিটা। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার ওপি, হ্যাঁ, শুনে নাও, এগুলো সব জেনে নাও। আর যেটাকে বলে রেডিয়াস ভেক্টর, কার রেডিয়াস ভেক্টর? পি এর। এটা তো বলেছি, এগুলো তো সবাই জানো। পি এর রেডিয়াস ভেক্টর। কেন আমি রেডিয়াস ভেক্টরটা লিখছি দেখো, এখানে রেডিয়াস ভেক্টরের বিষয় আছে, আসছি পরে। তাহলে পি হচ্ছে, পি এর রেডিয়াস ভেক্টর হচ্ছে আর, তাহলে এটা আর, তাহলে ওপিটা আর। আর থিটা, এটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে
এক্স ও পি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স ও পি, এই যে এক্স ও পি। ক্লিয়ার? আচ্ছা, এইটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ পি, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অফ পি, পি এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। চলবে? নেক্সট, সাই বলে একটা জিনিস হয়। সাই কি হয় আমি সব বলি, এগুলো এগুলো জানা উচিত, না জানলে এখন শিখে নাও, কোনো ক্ষতি নেই। পি পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকলাম, সাই কি জানো কেউ? এটা জানা উচিত অনেকের। পারবে কেউ? আমি যা জিজ্ঞেস করছি, না পারলে ক্ষতি নেই, মানে না পারলে ভেবো না যে আমি গাল দিব বা না পারলে আমি অসন্তুষ্ট হবো, তাতে না, না পারলে কিন্তু আমি দেখছি কেউ পারছো কিনা। সাই কি জানো? সাই ট্যানজেন্ট, ট্যানজেন্ট ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে সাই। বা আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে এক্স অ্যাক্সিসটাকে আমরা ইনিশিয়াল লাইন ধরবো, হ্যাঁ, মানে পোলার আর কার্টেসিয়ানটাকে একসাথে করব, আর ওটাকে ধরবো অরিজিন, মানে পোল এখানে কিন্তু অরিজিন দেবো, আমি কিন্তু বলে দিচ্ছি, এত লেখার সম্ভব না। আর আমরা এক্স অ্যাক্সিসটাকে এখানে আমরা কাকে কি ধরবো বলো? অরিজিন ধরবো। তাহলে সাই সেটা কি? সেটা বলছে দ্য অ্যাঙ্গেল, সাইটা হচ্ছে অ্যাঙ্গেল, সাইটাও জানা উচিত, হুইচ দ্য ট্যানজেন্ট, হ্যাঁ, সাইটা হচ্ছে কি দ্য অ্যাঙ্গেল হুইচ দ্য ট্যানজেন্ট অ্যাট পি, কোন পয়েন্টে পিতে, যে পিতে ট্যানজেন্ট সেটা মিট করছে, বা সরি মিট করছে না, মেক্স বলে দিই, ট্যানজেন্ট পি মেক্স কার সাথে মেক করছে? উইথ বলো, দা ইনিশিয়াল লাইন। এবং এখানে মনে রাখবে আমরা ইনিশিয়াল লাইনটাকে কি ধরে নিয়েছি? এক্স অ্যাক্সিস। জানো কেউ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তাকে কত বলে? মানে এইটা হয়ে যাবে তখন ট্যান সাই, মানে এটা সাই করছে কিন্তু সাই করলে এই যে ট্যানজেন্টটা ট্যান সাই করবে, এই জন্য আমরা ট্যানজেন্ট বলি, ট্যান সাই, ওখান থেকে তো ট্যানজেন্ট বলি। জিনিসটা কেন এসছে? ট্যানজেন্টটা কেন বলি? ট্যানজেন্ট অফ সাই, বুঝতে পেরেছো? ট্যানজেন্ট অফ সাই এই ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, তাহলে কতগুলো জিনিস দেখো, একটা হচ্ছে থিটা, থিটা কোন অ্যাঙ্গেল? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ। সাই কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ এখানে দরকার নেই। আর আরেকটা অ্যাঙ্গেল আছে, আমরা যদি ওপিটাকে বাড়িয়ে দিই, এই যে ওপিটাকে একটু বাড়িয়ে দিলাম, ওপিটাকে একটু বাড়িয়ে দিলাম, চলবে? তাহলে বলছে একটা অ্যাঙ্গেল আছে ফাই, যেই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা আলোচনা করছি, আমি দেখো এখানে গোল করছি, অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর। কেউ বলতে পারবে কোনটাকে আমরা সাই ধরছি জানো, ফাই ধরছি জানো? ফাইটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল, ফাই আসল এখানে দ্য অ্যাঙ্গেল বিটুইন, কাদের মধ্যে অ্যাঙ্গেল? দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর। দেখো কোনটা ট্যানজেন্ট আর কোনটা রেডিয়াস ভেক্টর, এগুলো সব জানা জিনিস এবং এগুলো সব করেছো, আশা করি এখন মনে পড়ে যাবে। আমি ছবি আঁকবো লাল কালি দিয়ে, এই যে ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। বা এইটা না ধরে আমরা এইটা ধরি, এইটা, এই দিকটা ধরি, মানে এইটা আর এইটা ধরি ফাই, বিপ্রতীপ কোণ, হ্যাঁ, এইটা ধরি ফাই। ওটা 90, মানে ওটা হচ্ছে আমরা 180 মাইনাস ফাই হয়ে যাবে। তাহলে ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট কার্ভ না, কিন্তু কার্ভ অব্দি ধরে নি, কিন্তু আমি কিন্তু ট্যানজেন্ট অব্দি ধরেছি, বারবার করে বলছি আমি কিন্তু, এই যে এটা রেডিয়াস ভেক্টর আর এই হচ্ছে ট্যানজেন্ট, তার অপোজিট দিকে বিপ্রতীপ কোণ, মনে পড়ছে? একই জিনিস। তাহলে এই দুটো হচ্ছে ফাই। বোঝা গেছে? পরিষ্কার একদম, ক্লিয়ার? তাহলে কেউ কি জানো আর ডি থিটা ডিটি, এই যে কিছুক্ষণ আগে যে বললাম, আর ডি থিটা ডিটি, এটা কত হয় কেউ জানো এটা? জানো না, না? তাহলে আবার এটাকে প্রমাণ করতে হবে। এটা কেউ জানো না কত হয় আর ডি থিটা ডিটি? প্রমাণ করা এগুলো খুব চাপেরই। আর ডি থিটা ডিটি, হ্যাঁ, এটা হয়ে যায় ট্যান ফাই। যাই হোক, এটা মনে রেখে দিও, নাহলে আবার এখন এত জিনিস বোঝানো খুব চাপ হয়ে যাবে। আর ডি থিটা ডিটি এগুলো একটু আমি যতটা সম্ভব একটু, আর ডি থিটা ডিটি কোনোদিন যদি সময় পাই তাহলে করাতে হতো। এটা তো জানা উচিত গো, আর ডি থিটা ডিটি গো, জানো না? ট্যানজেন্ট নর্মালের ক্ষেত্রে আর ডি থিটা ডিটি, এগুলো তাহলে ক্যালকুলেশন আমি এখন করাবো। আচ্ছা ঠিক আছে, এগুলো কিছু কিছু জিনিস মনে রেখে দাও না, কিছু কিছু জিনিস এখন মনে রেখে দাও, কারণ এইগুলো এখন করানো মানে অনেক সময় নষ্ট। আর ডি থিটা ডিটি, হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা কত হয়ে যায়? এটা হয়ে যায় ফাই।
ঠিক আছে। আচ্ছা, আর সাই বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ বল, অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির কই হয়, সমান, তাহলে থিটা প্লাস ফাই, বুঝতে পারলে? এই যে সাই বহিস্থ কোণ, এই যে এই ত্রিভুজের, সবই ত্রিভুজ থেকে, তাহলে এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত, এই যে থিটা আর ফাই এর সঙ্গে, বোঝা গেছে? তাহলে এই দুটো জিনিস কিন্তু জানতে হবে, একটা হচ্ছে আর ডি থিটা ডিটি, এটা হচ্ছে ট্যান ফাই, আর আরেকটা হচ্ছে সাই ইজ ইকুয়াল টু থিটা প্লাস ফাই। বুঝতে পেরেছো? আচ্ছা, টাটা। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এইবার আমি কি করলাম, বলছে পারপেন্ডিকুলার, আমি শর্টকাটে যতটা চেষ্টা করছি এই জিনিসগুলো বুঝিয়ে দিলাম, কোনটা সাই কোনটা ফাই কোনটা থিটা, কারণ এখন ওইগুলো বোঝাতে গেলে আমাকে অনেক সময় লাগবে, এত সময় আমি সেন্ট্রাল অরবিটে দিতে পারবো না, বিশ্বাস করো। আচ্ছা, পারপেন্ডিকুলার ফ্রম পোল ও, পোল মানে এখানে ও, ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার অন দা ট্যানজেন্ট, অন দা ট্যানজেন্ট, ট্যানজেন্টটাকে নাম দিচ্ছি পিটি, ট্যানজেন্টটাকে নাম দিচ্ছি পিটি, ঠিক আছে, ট্যানজেন্টটাকে কত নাম দিচ্ছি, পিটি। তাহলে এই যে পিটি ট্যানজেন্ট, এই যে পি আর এখানে টি, সেই পিটি ট্যানজেন্টের উপর আমি এখান থেকে ধরো পারপেন্ডিকুলার টানছি, পারপেন্ডিকুলার মানে যেটা 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি না, এটা ট্যানজেন্ট। এবার ধরো আমি এরকম ভাবে একটা পারপেন্ডিকুলার টানলাম, পার পারপেন্ডিকুলার একটা টানলাম 90 ডিগ্রি, এরকম একটা টানলাম, ঠিক আছে। সেই 90 ডিগ্রি যদি টানি, এখানে কোথায় 90 ডিগ্রি হবে এটা দেখতে হবে, 90 ডিগ্রি, সেটা যদি টানি তাহলে সেই টানার পর, হ্যাঁ, সেই টানার পর, ঠিক আছে, সেই ডিস্টেন্সটা যেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ধরো এটা আমি ধরলাম, ধরো মোটামুটি ছবিতে না এটাই পারপেন্ডিকুলার হয়ে গেছে যেরকম ভাবে আমি এঁকেছি, তাহলে আমি একটা কাজ করি, ট্যানজেন্টটাকে না একটু ব্যাকা করে দিই, নাহলে তোমরা ভাববে যে এটাই মনে হয় এটা, একটু ব্যাকা করে দিচ্ছি, হ্যাঁ, 90 থেকে একটু ব্যাকা করে দিচ্ছি, ঠিক আছে, এই যে একটু ব্যাকা করে দিলাম, হ্যাঁ, নাহলে মনে হবে এটাই 90, ছবিটা ওরকম ভাবে হয়ে গেছে। তাহলে 90, 90 মানে হচ্ছে, ভালো করে বুঝতে হবে, ও থেকে, ও থেকে, এই যে ও, লাল কালি দিয়ে আঁকছি বা নীল কালি দিয়ে আঁকছি, ও থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার, ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার, ও থেকে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, বুঝতে পারা গেছো? ধরো মোটামুটি এরকম যদি নিই, তাহলে এইটা যদি ও থেকে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার, ট্যানজেন্টটা পিটি, তাহলে এই ডিস্টেন্সটাকে ধরে নিই স্মল পি, এই ডিস্টেন্সটাকে কত ধরে বলো, স্মল পি। তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা বলছে ও এন, এখানে আমি নাম দিচ্ছি এন, ও এন, তাহলে এই ও এনটাই হচ্ছে স্মল পি, এবং পরবর্তীকালে এই ত্রিভুজ, ত্রিভুজ থেকে, এই যে ত্রিভুজ, হ্যাঁ, এগুলো আমি আর করাতে পারবো না, এই ত্রিভুজ, ত্রিভুজ থেকে, বুঝতে পারছো না, এই ত্রিভুজ যেগুলো আছে সেগুলো থেকে বলছে, এখান থেকে, এখান থেকে, এই যে যে এই ত্রিভুজ আছে, এই যে এটা ফাই, এটা স্মল পি, এটা আর, এটা ফাই, এটা 90 ডিগ্রি, তাহলে কেউ বলতে পারবে এখান থেকে সাইন ফাই কত হবে গো, এই ত্রিভুজটা থেকে, এই যে এই ত্রিভুজটা ও এন পি, ও এন পি, এই ত্রিভুজ থেকে সাইন ফাই কত হবে, এটা 90, P/R. এটা 90, তাহলে আগে সবার আগে বলো, এটা যদি 90 হয়, 90-র অপোজিটটা কি, 90-র অপোজিটটা কি, 90-র অপোজিটটা অতিভুজ, তাই না? আর যেটা অ্যাঙ্গেল তার অপোজিটটা কি হয়, লম্ব, এটা ভূমি হয়ে যায়। তাহলে আমি যদি সাইন বের করতে চাই, তাহলে কোনটা লম্ব কোনটা অতিভুজ, নিতু ঠিক বলছে, বলছে পি স্যার লম্ব আর হচ্ছে অতিভুজ, তাহলে সেখান থেকে পি এর মানটা বলতে পারবে কেউ কত হচ্ছে, বলো, আর সাইন ফাই, পি এর মানটা কত হচ্ছে, আর সাইন ফাই। তাহলে এই যে মানে স্মল পিটা জানতে হবে, স্মল পি কিন্তু কি, স্মল পি হচ্ছে ও থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার, ও থেকে ট্যানজেন্টের উপর যে পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে স্মল পি নাম দিয়েছি, যে স্মল পিটা পরবর্তীকালে এখান থেকে কি বলতে পারি, সেটা হচ্ছে আসলে আর সাইন ফাই। এগুলো মুখস্থ করতে হবে, লাগবে এখনই অরবিটের ক্ষেত্রে, পি হচ্ছে আর সাইন ফাই, আর ডি থিটা ডিটি হচ্ছে ট্যান ফাই, এগুলো সব মনে রাখতে হবে, আর ডি থিটা ডিটি হচ্ছে ট্যান ফাই, এগুলো সব মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো সবই একটু ক্যালকুলেশন করে, এটা একটু সময় লাগবে, কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের বইয়ে এটা যেভাবে ছবি এঁকে দিলাম বুঝতে পারবে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার এই যে পি বেরোলো, এই যে পি, এটা খুব ইম্পর্টেন্ট, পি ইকুয়াল টু আর সাইন ফাই,
বলছে পেডাল ইকুয়েশন কি? পেডাল ইকুয়েশন হচ্ছে এক ধরনের ইকুয়েশন যেখানে পি আর আর এর মধ্যে সম্পর্ক। পেডাল ইকুয়েশন কি? পেডাল ইকুয়েশন হচ্ছে অ্যান ইকুয়েশন, একটা ইকুয়েশন, ঠিক আছে, বিটুইন কাদের মধ্যে ইকুয়েশন বা একটা রিলেশনও বলতে পারো, বিটুইন পি। পি মানে এই যে পি, পিটা কি বলো, পিটা থেকে কি ধরলাম, পিটা কি আসলে ও থেকে কার উপর লেন্থ, পিটা কি দ্য লেন্থ বা দ্য পারপেন্ডিকুলার লেন্থ, দ্য লেন্থ অফ পারপেন্ডিকুলার, পিটা এখনই বললাম। স্মল পিটা কি, স্মল পি আর ক্যাপিটাল পি কিন্তু আলাদা, তাহলে স্মল পিটা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম কোথা থেকে, from the pole. এ পয়েন্ট ও, ও মানে এখানে পোল, নর্মালি এখানে যে কোনো পয়েন্ট থেকে হয় কিন্তু আমরা পোল হলে ক্যালকুলেশন সুবিধা হবে। কার উপর ডিস্টেন্স, টু দা ট্যানজেন্ট, সেইটা হচ্ছে আমাদের পি। আর কি, আর হচ্ছে আর তাদের মধ্যে সম্পর্ক, তাহলে পি আর আর এর মধ্যে সম্পর্ক, যে রিলেশন, যে ইকুয়েশন, সেটাই হচ্ছে পেডাল। আর মানে কি, আর মানে রেডিয়াস। দেখো একটা হচ্ছে পি এর রেডিয়াস ভেক্টর, এই যে পি পি, আর একটা হচ্ছে পি তে যে ট্যানজেন্ট আঁকবো ও থেকে তার ডিস্টেন্স, এই হচ্ছে স্মল পি। তাহলে স্মল পি হচ্ছে ক্যাপিটাল পি তে যে ট্যানজেন্ট আঁকবো, ক্যাপিটাল পি তে যে ট্যানজেন্ট আঁকবো, ক্যাপিটাল পি তে যে ট্যানজেন্ট আঁকবো, ও থেকে, পোল থেকে বা ফিক্সড পয়েন্ট থেকে সেই ট্যানজেন্টের উপর ডিস্টেন্স, সেটা স্মল পি। আর আরটা কি, আর হচ্ছে ক্যাপিটাল পি এর রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর অফ পি, এটা হচ্ছে আর। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক, এদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বা এদের মধ্যে যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকেই বলা হয় এ পেডাল ইকুয়েশন। এবং আমরা এখন কি করব, যেরকম ভাবে সেন্ট্রাল অরবিট বের করেছিলাম পোলার ইকুয়েশন আর আর থিটা দিয়ে, এখানে আর এর মান ইউ দিয়ে বলেছিলাম, ব্যাপারটা একই। এবার কিন্তু আমরা পেডাল ইকুয়েশন বের করব কার দিয়ে, পি আর আর দিয়ে। তার মানে থিটা এবার থাকবে না, থিটাকে আমরা যে করেই হোক এলিমিনেট করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? আচ্ছা, পেডাল ইকুয়েশনটা কার রেসপেক্টে, যেখান থেকে তুমি নিবে, এই যে পয়েন্ট থেকে নিবে, তো তাহলে এই পয়েন্টের রেসপেক্টে, পয়েন্ট চেঞ্জ হলে অন্য পয়েন্ট হয়ে যাবে। তাহলে পেডাল ইকুয়েশন সংক্ষেপে, এই পেডাল ইকুয়েশন হচ্ছে একটা রিলেশন বিটুইন পি আর আর, পি আর আর এর মধ্যে একটা সম্পর্ক। পি মানে কি, পি মানে হচ্ছে পোল থেকে ক্যাপিটাল পি পয়েন্টে যে ট্যানজেন্ট আঁকবো, পোল থেকে তার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ট্যানজেন্টের উপর, সেটা স্মল পি। আর আর মানে হচ্ছে ক্যাপিটাল পি আর রেডিয়াস ভেক্টর। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আমাদের, এটা কিন্তু আগের সেমিস্টারের জিনিস, এটা কোনোদিন এই পরীক্ষাতে বা এখানে কিছু থাকবে না। এবার যেটা এখানে থাকবে আমাদের এই সেমিস্টারের ডিনামিক্স, সেখানে হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে এবার আমাদের কাজ হচ্ছে পেডাল ইকুয়েশনে তৈরি করা। অনেকভাবে তৈরি করা যায়, আমরা একভাবে করি। আচ্ছা, এবং আরেকটা কথা হচ্ছে, এই যে পি আছে তো, এটাও বলে দিই। এখান থেকে কেউ বলতে পারবে 1/p² কত হয়? এই যে 1/p² বলো না কত হয়, এই যে 1/p² বলো। বলতেই পারছে না রে। 1/r² ইন্টু sin² φ, কেউ বলতে পারবে 1/r² sin²φ-টাকে কত বলা যায়? cosec²φ, কেউ বলতে পারবে cosec²φ-কে কত বলা যায়? 1 + cot²φ, কেউ বলতে পারবে? tan φ যদি এটা হয় তাহলে cot φ কত হবে? বলো না, tan φ যদি এটা হয় তাহলে cot φ কত হবে, একটু বলো। এই যে tan φ 1/r dt. উল্টে যাবে, ডিটি ডি থিটা, তাই তো? তার স্কোয়ার, তার স্কোয়ার মানে কি, এখানেও স্কোয়ার হয়ে যাবে, এখানেও স্কোয়ার হয়ে যাবে, চলবে এটা? এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে বলো কি হচ্ছে, এখানে 1/r² হচ্ছে, 1/r², আর এখানে কত হচ্ছে, 1/r², আর এখানে কত হয়? যদিও এখান থেকে আবার অন্য ইকুয়েশন আনতে হবে, ঠিক আছে। আর এখানে কত হয় বলো, 1/r⁴, আর এখানে হয়ে যায়, যেটা হয়ে যায় d2t d θ2, এটা হয়ে যায় তো। এইটাকে পরবর্তীকালে এরকম লেখা যায়, মানে এগুলো সব ক্যালকুলেশন করে অনেক সময় লাগবে, আমি জাস্ট একটু বলে দিই, এইটাকে বলা যাবে, এইটাকে বলা যাবে dr dθ। কি বলা যাবে এটাকে? dr dθ। এ হে, আমি একটু ভুল করেছি গো, আমারই ভুল হয়েছে, সরি। তাই তো ভাবছি, এটা আমার ভুল হয়েছে একটু, এটা হচ্ছে d θ dr। হে, sorry, হ্যাঁ অনেকক্ষণ ধরে ভুল বলে এলাম। d θ dr, হ্যাঁ, d θ dt না, যেহেতু এতক্ষণ ধরে যে d θ dt করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, দেখো এই যে d θ dt d θ dt ওখানে ফট করে লিখে দিয়েছি না,
এটা হয়ে যাবে আর ডি থিটা ডিআর। আর ডি থিটা ডিআর হচ্ছে ট্যান ফাই, ঠিক আছে? তাহলে বলো এখান থেকে এটা কত হয়ে যাবে তাহলে? তাই তো বলি, এটা কত হয়ে যাবে তাহলে? বলো কট স্কোয়ার ফাই, কট ফাই তাহলে কত হয়ে যাবে? কট ফাই, কট ফাই কত হয়ে যাবে? 1/r²। আর এখানে কত হয়ে যাবে তাহলে? ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দাঁড়াবে 1/r² প্লাস 1/r⁴ এই যে, আর ডিআর ডি থিটা তার হোল স্কোয়ার। এটা মুখস্থ করে নিতে হয়, এখানে এখান থেকে আসে, তাহলে এটা মুখস্থ করতে হবে, লাল কালি দিয়ে দিচ্ছি। অতএব এটাও একটা সম্পর্ক পেডাল ইকুয়েশনের 1/p²। দেখো পি আর আর এর মধ্যে সম্পর্ক, ওই যে এটাই হচ্ছে পেডাল ইকুয়েশনের সম্পর্ক। পি আর আর এর মধ্যে সম্পর্ক, এগুলো অঙ্ক টঙ্ক করলে এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারতে। এখন আমি জানি না কতটা করাতে পারবো, কিন্তু আমি না হলে তোমাদের একটা ক্লাস দিয়ে দিবো, সেই ক্লাসটা দেখো, সমস্ত কিছু পরিষ্কার করে সব ডিসকাস করা আছে এবং অঙ্ক করা আছে, আরো ভালো লাগবে। যাই হোক, যদি সময় পাও, তাহলে 1/p² = 1/r² প্লাস 1/r⁴ ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে হবে, এগুলো সব মুখস্থ, যেগুলো যেগুলো লাল কালি দিয়ে বক্স করলাম সেগুলো সব মুখস্থ করতে হবে। আর এইটাই হচ্ছে পি আর আর এর মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে পেডাল ইকুয়েশন। পি আর আর এর মধ্যে সম্পর্ক পেডাল ইকুয়েশন, এটাও পেডাল ইকুয়েশন, পি আর আর এর মধ্যে সম্পর্ক, এগুলো দিয়ে সব পেডাল ইকুয়েশনে পি আর আর, হ্যাঁ ফাই আছে, সে ফাইকে এলিমিনেট করতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পি আর আর এর মধ্যে তো এগুলো হচ্ছে, মানে এই ধরনের ইকুয়েশন গুলো, যদি এখানে থিটা আছে, কিন্তু এই ধরনের ইকুয়েশন গুলো থেকে আমরা পেডাল ইকুয়েশন পাই। এটাকে ডিরেক্টলি পেডাল ইকুয়েশন বলছি না, কিন্তু পেডাল ইকুয়েশন এগুলো থেকে আমরা ক্যালকুলেশন করি। থিটাটাকে এলিমিনেট করতে হবে, এখানে ফাইটাকে এলিমিনেট করতে হবে, এগুলো হচ্ছে কাজ। বুঝে গেছে আজ? এবার চলে আসি আমরা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে। সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে বলো তাহলে আমরা কি ইকুয়েশন পেয়েছিলাম এতক্ষণ অবধি? কত পেয়েছিলাম? সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে কি পেয়েছিলাম? d2u d θ2 প্লাস ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ বাই h²u², এটা পেয়ে গেছি। এইবার পেডাল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, ওটা পোলার গেল, এবার পেডাল। ঠিক আছে, এই যে এই জিনিসটা করালাম বলে সময় নষ্ট হলো। হ্যাঁ, বা সেন্ট্রাল অরবিট ইন, ওটা বলাটা ভুল, পেডাল ইকুয়েশন বলাটা ভুল, সেন্ট্রাল অরবিট ইন পেডাল ফর্ম, তাও বলা যায় পেডাল ইকুয়েশন, ওটাও বলা যায় সেন্ট্রাল অরবিট, হ্যাঁ, ইন পেডাল ফর্ম, পেডাল ফর্মে সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন। পোলার ফর্মে মুখস্থ করে নিবে কিন্তু। আচ্ছা, এই যে এইগুলো সব কাজে লাগাবো, এই যে এইগুলো যেগুলো লাল কালি করে রেখেছি এগুলো কাজে লাগাবো, এই জন্য এত খাটলাম, নাহলে এমনি খাটলাম নাকি? ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এগুলো সব ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জিনিস। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে ফার্স্ট সেমিস্টারে ছিল, না জানলে এবার বাচ্চাগুলোকে পড়াবো, চলে এসো, জায়গা হবে না। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমরা কি জানি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে আমরা কি জানি? 1/p² ইজ ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইন্টু, এখনই করলাম, ডি থিটা ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, জানি কিনা? ওকে, আচ্ছা, বলো ইউ কত গো? আমরা ইউ কে কত ধরেছি? 1/r, তাহলে এটাকে সংক্ষেপে বলো তো, ইউ² প্লাস কত হবে গো? পারছে না, পারছে না। U4 ইউ ফোর হবে না, যদিও ইউ ফোর হবে, কিন্তু এটা কেটে যাবে, এই যে ডি আর ডি থিটা যখনই আসবে না। আর কত বলো? আর হচ্ছে 1/u, তাহলে minus ডি 1 আর squared ডি আর ডি থিটা কত হবে বলো? -1/u² -1 ইন্টু by ডিউ u ডি square. থিটা। ডিউ ডি থিটা, তাহলে ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার কত হবে বলো, হোল স্কোয়ার করলে? 1/u⁴ ডিউ ডি থিটার হোল স্কোয়ার। চলবে? বুঝে গেছে? তাহলে এখান থেকে বললাম কেটে যাবে, তার ফলে কত দাঁড়াবে? ইউ² প্লাস ডি ইউ ডি, মানে এই যে নিচে যে আর ফার থাকে না, এই আর গুলোকে ইউ দিয়ে আমরা কি করি, ওই রেসিপ্রোকাল গুলোকে বাদ দিই, ওই জন্য আমাদের কাজ হচ্ছে ইউ ধরে নাও, আর কিচ্ছু না। মানে অনেক সময় নিচে আর থাকে বলে অনেকের অসুবিধা হয়, সেই জন্য আমরা 1/r ইউ ধরি। তাহলে এটা হয়ে গেল ক্যালকুলেশন, বুঝতে পেরেছো? আচ্ছা, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করবো, এটাকে নাম দিচ্ছি এক, ডিফারেন্সিয়েটিং ওয়ান। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু থিটা, বলো কি হবে? এইটা মাইনাস, এরকম পারা উচিত তো, -2/p³ ডিপি ডি থিটা, তাই তো? -2 বাই ক্যালকুলেশন আর কিছুই না।
এখানে হচ্ছে ডিপি ডি থিটা। আর বলো এইখানে কি হবে, ইউ স্কোয়ারটা কত যাবে, 2u। ডি ইউ ডি থিটা। বাহ। প্লাস এখানে 2 ইন্টু ডিউ ডি ডি ইউ ডি থিটা থিটা। ইন্টু ডি টু ইউ ডি থিটা টু। ডিউ ডিটা ডি টু ইউ ডি থিটা। ভেরি গুড। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি 2u বা 2 ডিউ ডি থিটা কমন নিই, তাহলে দাঁড়াচ্ছে ইউ প্লাস d2u d থিটা 2। আচ্ছা। আচ্ছা, বলো দেখি তো, ইউ প্লাস, এই যে ইউ প্লাস d2u d থিটা 2, তার বদলে কত লেখা যায়, ক্যাপিটাল এফ বাই, পোলার ফর্ম থেকে ক্যাপিটাল এফ বাই এইচ স্কোয়ার ইউ ইউ স্কোয়ার। স্কোয়ার। ইউ স্কোয়ার। ভেরি গুড। তাহলে এইখানে কিন্তু যা আছে তাই। ওকে। আচ্ছা, তাহলে এইবার যেহেতু পেডাল মানে কি পি আর আর এর মধ্যে সম্পর্ক, তাহলে ইউ এর জায়গায় আবার আর নিয়ে চলে আসি, মানে ক্যালকুলেশন সোজা করার জন্য, আর কিছু না, যখন যখন যা লাগবে তখন তখন তাই নিয়ে নিব। তাহলে এইবার অর চলে আসছি, হয়ে গেছে, -2/p কিউব। এবার যদি তুমি বলো স্যার ইউ আর পি এর মধ্যে সম্পর্ক করবো, তাও একই ব্যাপার, ইউ আর পি এর মধ্যে সম্পর্ক করলেও হবে। তবে আমরা একটা ভালো ইকুয়েশন আছে পি আর আর এর মধ্যে, ওটাকেই করি, সব জায়গায় ওটাই করে। ওকে। আচ্ছা, ডিপি ডি থিটা, বলো বলো বলো, ডিপি ডি থিটা, ডিপি ডি থিটাকে ডিপি ডিআর ইন্টু ডিআর ডি থিটা, 2 ডিউ ডিআর ইন্টু ডিআর ডি থিটা। আর বাকি এফ বাই এইচ স্কোয়ার, আর 1/u স্কোয়ারকে কত ধরা যায়, আর স্কোয়ার। এখান থেকে ডি থিটা, এটা কেটে গেল, মাইনাস, বলো দেখি চট 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 করে বলো, -2/p কিউব ডিপি ডিআর, বলো বলো বলো, এটা ইকুয়াল, ও 2 কেটে গেল, তাহলে কত হলো, -1/p কিউব ডিপি ডিআর ইকুয়াল টু, এখান থেকে কে কে থাকছে বলো তো, কে কে থাকছে, হুম, বলো এখান থেকে কে কে থাকছে, এফ আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার আর ডিউ ডিআর। ডিআর। হয়েছে। আচ্ছা, ডিউ ডিআর এর মান কোথাও পেয়েছি আমরা এর আগে, ডিউ ডিআর হ্যাঁ স্যার, ডিউ ওখানেই ডি, ওপরে ছিল। উপরে ছিল না, ডিউ ডিআর কোথায় ছিল গো, ডিউ ডিআর ডিউ ডিআর ডিউ ডিআর। হ্যাঁ, ওই ওই যে ওপরে যদি থিটাটা ক্যান্সেল আউট করে দিই ওই ডি আর ডি থিটা থেকে, হ্যাঁ, এখান থেকে তাহলে আমরা কি করব, ডিউ ডিআর হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে করে দিই, হ্যাঁ। তাহলে মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে। একদম ডিউ, এখান থেকে থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল, কাটে কেটো না, কিন্তু ডিউ ডিআর এটা হয়ে গেল শুধুমাত্র -ইউ স্কোয়ার নাকি, তার মানে এফ বাই আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, -ইউ স্কোয়ার মানে বুঝতে পেরেছো, -1/r স্কোয়ার, -ইউ স্কোয়ার মানে -1/r স্কোয়ার, কেটে গেল, কাটছি না আমি এখানে, তাহলে তোমরা বুঝতে হয়তো অসুবিধা হবে, যাই হোক, তাহলে এখানে দাঁড়ালো -এইচ স্কোয়ার, আচ্ছা মাইনাস মাইনাস কেটে দাও, এখানে এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই যে মাইনাস এখানেও মাইনাস, যাই হোক, তাহলে আমি একবারে করছি, এইচ স্কোয়ার, এইচটাকে ওইদিকে নিয়ে গেলাম, বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর ইজ ইকুয়াল টু, এখানে ক্যাপিটাল এফ, কারণ এইটার এটা ক্যান্সেল হয়ে গেছে, আর মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, এইচ স্কোয়ারটাকে উপরে নিয়ে চলে গেছি, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন, বলো সেন্ট্রাল অরবিটের পাথ, পাথ মানেই তো সেটা সেন্ট্রাল অরবিট, তাহলে ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, বোঝা গেছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট। ওকে। কিসে, কোন ফর্মে, পেডাল ফর্ম, মুখস্থ করতে পারবে কি, এইগুলো যদি মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করাতে পারবো না নেক্সট দিন, এইগুলো দিয়েই কিন্তু সব অঙ্ক হবে, একদম এইগুলো দিয়ে কিন্তু অঙ্ক হবে, আর কিচ্ছু না। এই যে জিনিসগুলো বললাম, তাহলে কি কি বললাম, এক হচ্ছে এখানে সেন্ট্রাল অরবিট আর সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশন, এক হচ্ছে এই দুটো জিনিস, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, এই দুটো নাম হলে কিন্তু হবে না। নেক্সট ডিআরডিটি, ডিআরডিটি হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, মনে রাখতে হবে, কোথায় কোথায় কাজে লাগবে দেখবে, আর ডি থিটা ডিটি সব মুখস্থ ধরবো কিন্তু। এই ঈদ কবে, কাল না পরশু, আগামীকাল না পরশু, 7 তারিখ এসে। আগামীকাল না পরশু, আরে বাবা, পরশু স্যার। পরশু, তার মানে
পরশু, আচ্ছা ঠিক আছে কালকে। আচ্ছা দেখছি কালকে সকালে হবে কি না দেখছি একটু, ঠিক আছে কালকে আমার একটু চাপও আছে, কালকে ফার্স্ট ইয়ারও আছে। তাহলে শনিবার দিন পড়াবো রাতে, ঈদের দিন রাতে পড়াবো, দিনে পড়াবো না, রাতে পড়াবো। ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমার পড়ানো হবে, শনি রবি কোনো কামাই হবে না। আর এটা হচ্ছে এমনি ভেলোসিটি, আর এটা হচ্ছে ইকুয়েশন, যেগুলো এগুলো বলেছি সব মুখস্থ করে নিতে হবে। এগুলো সব মুখস্থ করতে হবে, ঠিক আছে, এগুলো যদিও ফার্স্ট সেমিস্টারের জিনিস, এটা ফার্স্ট সেমিস্টারে, হ্যাঁ এটা মনে রাখবে ফার্স্ট সেমিস্টারের জিনিস। এগুলো সব মনে রাখতে হবে, যা 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 বক্স করে দিয়েছি লাল কালি দিয়ে, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। যা লাল কালি দিয়ে বক্স করবে সব মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। বলে গেছে? পরিষ্কার? ক্লিয়ার? তাহলে এই ধরনের আরেকটা আছে আমাদের এস দিয়ে আরেক ধরনের জিনিস আছে, সেগুলো আমরা পরে বলবো, সেগুলোও বলা হয় আর্ক দিয়ে একটা ইকুয়েশন বলা হয়। তবে আপাতত এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো হচ্ছে সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে কাজে লাগবে বা সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে কাজে লাগবে, তাছাড়াও আরো অনেক জিনিস আছে, সেগুলো আমরা পরে আসছি। তাহলে এই হচ্ছে জিনিস। আচ্ছা নেক্সট দিন আমরা বিভিন্ন ধরনের অরবিট পড়বো। কি কি অরবিট পড়বো? ইলেকট্রিক্যাল অরবিট, ইলিপ্টিক্যাল অরবিট। ইলিপ্টিক্যাল অরবিট মানে অরবিটটা ইলেকট্রিক হবে, সব সেন্ট্রাল ফোর্স কিন্তু, হ্যাঁ ইলিপস হবে। তারপরে আমরা পড়বো সার্কুলার অরবিট, প্যারাবোলিক অরবিট, তিনটা অরবিট পরপর পরপর পড়বো, এবং সেখানে ইকুয়েশন অফ মোশন কি হচ্ছে, সেখানে ভেলোসিটি কি হচ্ছে। ঠিক আছে, কারণ অরবিট তো জেনে গেছি, অরবিট তো পাতটা জেনে গেছি, অরবিট জেনে গেছি সার্কুলার, অরবিট জেনে গেছি ইলিপ্টিক্যাল, অরবিট জেনে গেছি প্যারাবোলিক। তাহলে সেখানে অরবিট যখনই জেনে গেছি, এবার আমরা কি শিখবো, সেখানে ইকুয়েশন অফ দা পেডাল ইকুয়েশন কি হচ্ছে সেটা শিখবো, অরবিটের ভেলোসিটি কত হচ্ছে এখানে সেগুলো শিখবো। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু শিখতে হবে, ঠিক আছে, ভেলোসিটি টেলোসিটি এগুলো কিন্তু বের করতে হবে। পেডাল ইকুয়েশনের অঙ্ক যদি না জানো তাহলে কিন্তু খুব মুশকিল, মানে বিশেষ করে আমি বারবার করে রিকোয়েস্ট করছি তোমাদের, যে পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো দিয়ে দু একটা অঙ্ক দেখতে হবে, যে কোনো বইয়ে বা ঘোষ মাইতির বইটা এটা আছে, বা আমি যদি মনে করো তাহলে আমি কি দুটো লেকচার দিয়ে দেবো যেগুলো আমার আছে পেডাল ইকুয়েশনের উপর, আমার সব কমপ্লিট আছে। আমি তাহলে দিয়ে দিলে খুব ভালো করে এই জিনিসগুলো বুঝতে পারবে, কারণ পেডাল ইকুয়েশন যদি না মনে করতে পারো বা এগুলো যদি না পারো তাহলে কিন্তু ওই ধরনের অঙ্কগুলো করতে পারবে না, এটা সমস্যা হবে। ঠিক আছে? আর তোমাদের যে পরীক্ষায় এসেছিল যে এটা আজকে ইন্টারনালে, সেই ধরনের কোশ্চেনগুলো আমরা নেক্সট দিন আগে তিনটে করাই, তারপরে নেক্সট দিন থেকে আমরা ওই ধরনের করব। আর তারপর আরো কিছু জিনিসপত্র আছে, কিছু থিওরি আছে ছোট ছোট, সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক। ক্লিয়ার? বোঝা গেছে? কারো কিছু বক্তব্য আছে আজকের উপর? কিছু জিজ্ঞাসা যে স্যার এটা ওটা সেটা? না বুঝতে পারলে আজকে এটা বোঝালাম, বুঝতে পারলে সেন্ট্রাল অরবিটের জিনিস? তাহলে সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে একটা সেন্ট্রাল ফোর্স কাজ করবে এবং অরবিট বরাবর ঘুরবে, তাহলে অরবিট আমরা কি করে বের করবো না করবো তার ইকুয়েশন পেয়ে গেছি। অরবিট বের করার ইকুয়েশন প্লাস হচ্ছে আমরা ইলিপ্টিক্যাল, সার্কুলার, প্যারাবোলিক এই ধরনের অরবিটগুলোর উপর ভেলোসিটি কি হচ্ছে, রেডিয়াল অ্যাক্সেলারেশন বা রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল, এগুলো সব আস্তে 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 দেখবো, এবং তার রিলেটেড এগুলো দেখার পর আমরা কিন্তু বিভিন্ন অঙ্ক করব। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা খুব সোজা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা বেশি দিন সময় লাগবে না, কিন্তু অঙ্ক আছে, অঙ্ক করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক কমন মানে ছাড়া যাবে না। সেখানে এই চ্যাপ্টার থেকে আমি অঙ্ক যেরকম ভাবে করাবো সেরকম এক্সারসাইজ দেবো, সেই এক্সারসাইজগুলো করতে হবে। তাহলে এটা করা মানে একটা বিশাল পোর্শন বা একটা হেডেক কমে যাওয়া। তারপর এবার আমরা চলবো প্রজেক্টাইল মোশন। ঠিক আছে? ওই যে যেগুলো জি দিয়ে আছে অনেক সময়, আন্ডার গ্র্যাভিটি, বা অনেক সময় প্রজেক্টাইল মোশনে অ্যাঙ্গেল কত করে না করে সেগুলো শিখবো। কিছু রেজিস্ট্যান্স আছে, কিছু রেজিস্ট্যান্সের মধ্যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স থাকবে, সেই ধরনের জিনিসগুলো শিখবো। কিছু আছে প্ল্যানেটারি মোশন, মানে এই আর একটা, মানে ওই জিনিসগুলো শিখবো। তারপরে আমরা স্ট্যাটিস্টিক্স চলে আসবো, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্সে চলে আসবো। স্ট্যাটিক্সে মানে হচ্ছে ধরো তোমাদের ওই ওয়ার্ক, তারপরে ধরো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এই এনার্জি জিনিসগুলো না জানলে না কিছু হবে না। মানে এনার্জির জন্য আমি কিছু টু ডাইমেনশনের অঙ্ক বাদ রেখেছি, মানে কিছু কিন্তু ডিনামিক্সের অঙ্ক আছে যেগুলো এনার্জি আমি করাইনি বলে আমি এখন বাদ রেখেছি। নাহলে এনার্জি জিনিসপত্র মানে এনার্জি কত হচ্ছে না হচ্ছে ওগুলো খুব জানা দরকার। ঠিক আছে? হয়েছে? কারো কিছু কোশ্চিন আছে? আচ্ছা, তাহলে নেক্সট আমরা স্যাটারডে, নেক্সট ক্লাসটা আমি রেকর্ডিং বন্ধ করে দিয়ে বলছি, না আচ্ছা রেকর্ডিং এর মধ্যেই বলি। কালকে আমি ক্লাস, আমি দেখছি কালকে সকালবেলা কি ফ্রি আছে সবাই? কালকে আর্লি মর্নিং এ ফ্রি আছো গো? কালকে হ্যাঁ আর্লি স্যার। মর্নিং, আচ্ছা হ্যাঁ আমি স্যার, ফাঁকা আছে, ফাঁকা আছে। হ্যাঁ ফাঁকা আছো? তাহলে একটা কালকে আর্লি মর্নিং এ নিয়ে নি নাকি, আধ ঘন্টা, তাহলে কালকে একটা আর্লি মর্নিং এ নিয়ে নি, কি বলো? নিয়ে নি না, কি আছে, তাহলে কালকে একটা ক্লাস নিয়ে নি, 8টা 8:30। কালকে থেকে তো কলেজ ছুটি। হুম। দুদিন স্যার কলেজ ছুটি। দেখছো সমীর, কেউ বলছে না, কালকে থেকে তো কলেজ ছুটি, তাহলে কোনো চাপ নেই। তাহলে কালকে একটু পরে নিই না, কি আছে, না সকাল একটু পরে নিই, 9টা থেকে 9টা 9:30 থেকে নিই, কি বলো?
না আবার কি 10টা থেকে রোদ লাগবে নাকি অনলাইনে? না তাহলে না কালকে, স্যার, নিয়ে হ্যাঁ নিন। স্যার, পড়ান স্যার। হ্যাঁ কালকে 10টা থেকে নিয়ে নি। অনুশ্রী কই, আমার অনুশ্রী কই? ও তো ছেড়ে দিয়েছে মনে হচ্ছে, আমাকে টিউশন ফিউশন সব ছেড়ে দিয়েছে, খালি প্রাইভেট পড়াচ্ছে। অনুশ্রী কোথায়? দেখো, ও নেই, মার্কেটেই নেই। ও মার্কেটেই নেই, ও এখন টিউশন করাচ্ছে। ও ভাবছে সুদীপ স্যারের মতো আমি এখন টিউশন করাবো। পড়াশোনা করে কোনো লাভ নেই, টিউশনে পড়িয়ে এখন করতে হবে। ওকে আমি একটা টিউশন দিয়েছিলাম, ওকে কি করছে কি জানি, আদৌ পড়াচ্ছে না জানি না, আমি ছেড়ে দিয়েছি। যাই হোক, তাহলে কালকে তাহলে 10টা থেকে 12টা ট্রেন দেবো, সেটা 10:30টা। এটা তো এন্ডিং টাইমটা হচ্ছে ফিক্সড না, ফিক্সড হচ্ছে এই টাইমটা। তাহলে কালকে 10টা থেকে শুরু করবো, ভালোই হলো তাহলে কালকে। ভালোই হলো তাহলে। আর ঈদের দিন রাতে পড়াবো, আগে বলে দিচ্ছি। নুর আলম, যা করবে যা খাবে দিনের বেলা, রাতে কিন্তু কোনো রকম হ্যাঁ শুনবো না, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হোস্টেল ফোস্টেল ছুটি টুটি শুনবো না। হোস্টেলে ছুটি হলেও কি হবে, এখন তো অনলাইন। আর আমাদের ইনজামাম কই, ওর শুরু হয়ে গেছে না ঈদ? ও 10 দিন ধরে চলবে এখন। দাঁড়াও, ও ভাবছে ও স্যারকে খাইয়ে দিবে ঈদে সিমাই আর পায়েস। ও হচ্ছে স্যার কিছু বলবে না, ও গাল দিব তারও। ঠিক আছে, ছুটি, চলো। ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা কালকে সকালবেলা 10টায়, কালকে। ওকে, আমি রেকর্ডিং বন্ধ। কালকে একটু বেশিক্ষণ ক্লাস নেবো, আজকে একটু কমই হলো, কালকে একটু বেশিক্ষণ নেবো, ঠিক আছে? ওকে।